আহ, নমস্কার সকলকে, শুভ সন্ধ্যা। রিসার্চ মেথোডোলজির উপর যে ক্লাসগুলো আমরা করব বলেছিলাম, আজকে তার প্রথম দিন। আজকের স্পেশাল লেকচারের বিষয় হলো কন্টেক্সচুয়ালিজম ইন রিসার্চ। স্পিকার হিসেবে আছেন প্রফেসর রঞ্জিতা চক্রবর্তী মহাশয়া, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স। ম্যামকে অসংখ্য ধন্যবাদ আবারও রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রতে আসার জন্য এবং তার মূল্যবান বক্তব্য এখানে শেয়ার করার জন্য। আজকের আলোচনা আমি ম্যামকে শুরু করতে বলছি। ম্যাম, আপনি শুরু করুন। নমস্কার সকলকে। আর আজকের বিষয়ে যেটা আমরা নিয়েছি সেটা হচ্ছে কন্টেক্সচুয়ালাইজেশন ইন রিসার্চ। কন্টেক্সচুয়ালাইজেশনের মানে হচ্ছে যখন আমরা কোনো রিসার্চ করছি তখন যেটা সবসময় চাওয়া হয় সেটা হচ্ছে যে তুমি কোন কনটেক্সটে কাজটা করছো। যেমন দেখবে যে অনেক তোমার টপিকের সঙ্গে লেখা থাকে যে সিন্স সো অ্যান্ড সো পিরিয়ড, একটা পিরিয়ড দেওয়া হয়, একটা বছর দেওয়া হয়, বা একটা সময়কাল দেওয়া হয়। তো এই প্রশ্নটা থাকে যে এই সময়কালটা কেন দরকার। আমরা যখন কোনো কাজ করছি টপিকগুলোর মধ্যে এই সময়কালটা কি অ্যাড করে, কি ভ্যালু অ্যাড করে। এই সময়কালটা বা এই যে ধরনের একটা আমরা ভেরিয়েবল বা একটা প্যারামিটার রেখে দিই, তার কারণ হচ্ছে সেটা আমাকে কনটেক্সট অ্যাড করে, মানে আমি কোন সময়ে এই বিষয়টা করব। কেন? কারণ আমরা যখন সমাজবিজ্ঞানে কাজ শুরু করি, রিসার্চ করি, তখন এটা বুঝতে হবে যে ধরো গণতন্ত্র ফর এক্সাম্পল, গণতন্ত্রকে যেভাবে আমরা দেখেছি ভারতবর্ষে, ধরো 1950 সাল থেকে যেভাবে আমি যদি গণতন্ত্রের বিবর্তন দেখি, যে গণতন্ত্রটা কেমন, বা সারা বিশ্বে যদি দেখি, তাহলে দেখবে একটা পরিবর্তন আসছে, যে বিভিন্ন সময়ে বিভিন্ন একটা একটা রূপ নিচ্ছে, গণতন্ত্রটা একটা রূপ নিচ্ছে। এবার এই রূপটা হয়তো আমরা যেটা বেসিক ফর্ম বলি সেই ফর্মের কাছাকাছি আছে, কিন্তু কিছু ডিফারেন্ট আছে। এবার প্রশ্ন হচ্ছে যে এই ডিফারেন্সটা কেন। এই ডিফারেন্সটা তখন যিনি গবেষণা করছেন তিনি বলবেন যে না, এই ডিফারেন্সটা ইট ইজ বিকজ অফ সার্টেন ফ্যাক্টরস, যেটা আমার সেই সময়ের কারণে এই ধরনের ডিফারেন্স এসছে। সেই সময় হয়তো ইকোনমিক কারণ হতে পারে, অর্থনৈতিক হতে পারে, রাজনৈতিক হতে পারে, সামাজিক কারণ হতে পারে, মানুষের মূল্যবোধের পরিবর্তন হতে পারে। হ্যাঁ, তো এই ধরনের চেঞ্জেস যখন আসে তখন কিন্তু আমার ইন্টারপ্রিটেশন বা মিনিংটাও পাল্টে যায়। ঠিক আছে? তাহলে সেই কারণে কন্টেক্সচুয়ালাইজেশন বিকামস ভেরি ইম্পর্টেন্ট। এটাকে বোঝাটা খুব দরকার যখন আমরা রিসার্চ করব ভাবছি এবং গবেষণার জন্য যেই প্রবলেমটা হাতে নিচ্ছি, সেই রিসার্চ প্রবলেমটা নিচ্ছি, তখন সেইটা কেন বা কোন সময়ে করব এবং কোন সময়ে করলে কি কি জিনিস আমাদের দেখতে হবে, সেটার উপরে আজকের আলোচনা। তো বেসিক্যালি আমরা যে কন্টেক্সচুয়ালাইজেশনটা বলছি, কন্টেক্সচুয়ালাইজেশন মানে হচ্ছে যে আমরা আমাদের যে গবেষণা আছে সেটাকে একটা জায়গায় সিচুয়েট করার চেষ্টা করছি, বা আমরা একটা জায়গায় সেটাকে অবস্থানের চেষ্টা করছি, সেটাকে বসানোর চেষ্টা করছি। এবং আমাদের যে ফাইন্ডিংস, যেটা আমরা রিসার্চ করে বের করছি, সেই ফাইন্ডিংস গুলোকে একটা পার্টিকুলার সামাজিক, অর্থনৈতিক বা পারিপার্শ্বিক সেই যে কারণগুলো আছে সেগুলোর সঙ্গে আমরা ওটাকে হোয়াট ইউড সে যে সিচুয়েট করার চেষ্টা করছি বা বসানোর চেষ্টা করছি। ঠিক আছে? এবং এই আমরা যে জায়গাগুলোতে যাওয়ার চেষ্টা করছি, এবার প্রশ্নটা হচ্ছে কেন, কি দরকার রয়েছে। প্রথমত, যে যেহেতু আমরা সমাজ বিজ্ঞানী, আমরা যেহেতু সোশ্যাল সায়েন্সের উপরে কাজ করছি, আমি এখানে কিন্তু সোশ্যাল সায়েন্স বলছি, আমরা হিস্ট্রি বলতে পারি, অ্যানথ্রোপোলজি বলতে পারি, সোশিয়োলজি বলতে পারি, ইকোনমিক্স বলতে পারি, পলিটিক্যাল সায়েন্স বলতে পারি। তো there are multi-disciplines and also interdisciplinary ডিসিপ্লিনস। ইন্টারডিসিপ্লিনারি যেমন ধরো পলিটিক্স আর সোশিয়োলজি মিলে পলিটিক্যাল সোশিয়োলজি একটা ডিসিপ্লিন, সেটা নিয়েও অনেক স্টাডি বা অনেক গবেষণা হয়, সেই ডোমেইনেও অনেক গবেষণা হয়। আমাদের বিষয়টা হচ্ছে যে আমাদের সেই জায়গাগুলো আইডেন্টিফাই করতে হবে প্রথমত যখন আমরা কাজটা শুরু করছি, যে কি ধরনের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং কালচারাল
যে ফোর্সেস গুলো রয়েছে, যে ফ্যাক্টরস গুলো রয়েছে, যেগুলো শেপ করছে যে কোনো ইভেন্ট। মনে রাখতে হবে একটা কিন্তু ইভেন্টটা মানে ভ্যাকুয়ামের মধ্যে হয় না, হ্যাঁ, খালি একটা জায়গার মধ্যে হয় না, তার একটা ইনফ্লুয়েন্স থাকে, বিভিন্ন জিনিসের ইনফ্লুয়েন্স থাকে। সেই সময়কার রাজনৈতিক বা পলিটিক্যাল রেজিম যেটা আছে, তার মূল্যবোধ, তার আইডিওলজি, তার কাইন্ড অফ পলিসিস, তারা যে পলিসিস নিচ্ছে বা তারা যে ধরনের স্টেপস নিচ্ছে, অ্যাকশনস নিচ্ছে, বা সেই সময়ের অর্থনৈতিক দিক, সবকিছু মিলিয়েই কিন্তু আমরা সেভাবে দেখি। যেমন ফর এক্সাম্পল, আমি যদি আজকের দিনে যাই, তো দেখবে যে একটা সময় আমরা ভারতকে ওয়েলফেয়ার স্টেট হিসেবে দেখেছি, ঠিক আছে, ওয়েলফেয়ার স্টেট, এবং তার কিছু জায়গায় আমরা ডিমান্ড করেছি যে গভর্নমেন্ট শুড বি দ্য বিগেস্ট এমপ্লয়ার। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু গভর্নমেন্ট আমাদের লার্জেস্ট এমপ্লয়ার নয়। গভর্নমেন্ট রাদার 1991 এর পরে কিন্তু যে চেঞ্জেস গুলো এসছে, নিউ পলিসিস গুলো এসছে, তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে পাবলিক সেক্টর প্রাইভেটাইজ হয়েছে, এবং এই যে ডিসইনভেস্টমেন্ট হয়েছে, প্রাইভেট ইনভেস্টমেন্ট ঢুকেছে, তার ফলে প্রাইভেট সেক্টর কিন্তু এখন মেইন রিক্রুটমেন্ট এজেন্সি, তারা কিন্তু মেইন এমপ্লয়ার। এবার সেটা কিন্তু ধীরে ধীরে হচ্ছে কিভাবে, কারণ আমাকে রেসপন্ড করতে হচ্ছে, স্টেট কিন্তু নিজে থেকে ভাবছে না, স্টেটকে বাধ্য হচ্ছে, কারণ গ্লোবালাইজেশন তাকে আনতে হলো এবং ভারতবর্ষকে তাকে একসেপ্ট করতে হলো, না হলে যেটা সেই সময়ে যারা সেই সময় যেটা পড়াশোনা করেছো তোমরা ডেফিনেটলি জানো, বা গ্লোবালাইজেশন নিয়ে যারা পড়াশোনা করেছো, বা নিউ ইকোনমিক পলিসিস ইন ইন্ডিয়া, এটা নিয়ে যারা পড়াশোনা করেছো, ডেফিনেটলি করেছো, কারণ ওটা ইম্পর্টেন্ট স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রামস গুলো, তখন দেখবে যে ভারতবর্ষ ওয়াজ ফোর্সড, বাধ্য ছিল, কারণ বিশ্বে সবখানে হচ্ছে গ্লোবালাইজেশন, তখন ভারতবর্ষকে রেসপন্ড করতেই হবে, দে হ্যাভ টু ডু ইট। এবং এই নতুন পলিসির ফলে তার নতুন যেটা এলো, সেটা কিন্তু তাকে নিতেই হলো, একসেপ্ট করতে হলো, এবং আস্তে আস্তে ধীরে 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 তাকে প্রাইভেটাইজেশনের দিকে যেতে হলো। নাও ইন দ্যাট কাইন্ড অফ আ সিচুয়েশন, হোয়াট উই ফাইন্ড ইজ যে আমাদের আমরা যদি এটা না বুঝি, বা এই ধরনের এই যে সিচুয়েশন ভেরিয়েবলস, এই যে সিচুয়েশনাল ফ্যাক্টরস গুলো যদি না বুঝি, তাহলে কিন্তু আমাদের পরবর্তীকালের যে আন্ডারস্ট্যান্ডিং, সেটাও কিন্তু কোথাও গিয়ে ফ্র্যাগমেন্টেড বা ইনকমপ্লিট বা ভুল হতে পারে। যেমন ধরো সিমিলারলি, এবার যদি ধরো তুমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হও, তোমরা তো ডেফিনেটলি পড়েছো যে ফেডারেলিজম, ফর এক্সাম্পল, ফেডারেলিজমে তুমি যখন কাজ করতে যাচ্ছ, তোমাকে যদি এখন আমাদের যদি কাজ করতে হয় যে সেন্টার স্টেট ফিনান্সের রিলেশনটা কিভাবে হয়েছে বা কি কি অবস্থায় আছে, তখন কিন্তু তোমাকে এই নতুন যে ভেরিয়েবলস, সেগুলোকে স্টাডি করেই এগোতে হবে। আদারওয়াইজ তুমি কিন্তু তোমার নিজের যে যে জায়গায় তুমি যে ইন্টারপ্রেট করতে চাচ্ছ যে পলিসিস গুলোকে বা অ্যাকশনস গুলোকে, বা কেন হচ্ছে জিনিসটা এইভাবে কেন, তাহলে তুমি কিন্তু বুঝতে পারবে না। সেই জন্য কন্টেক্সচুয়ালাইজেশন বিকামস ভেরি ইম্পর্টেন্ট। দ্বিতীয়ত, আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমাদের যে সোশ্যাল সায়েন্স, সামাজিক বিজ্ঞান, তারা কিন্তু হিউম্যান বিহেভিয়ার, যে আমরা যে আমরা যে বিহেভিয়ার গুলো করি, বা আমাদের যে ধরনের অ্যাকশন রিয়াকশনস যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমরা একটা সামাজিক স্ট্রাকচারের মধ্যে থেকে করি, ঠিক আছে, আমরা একটা সামাজিক প্রেক্ষাপটে থাকি, আমরা ওই স্ট্রাকচারের মধ্যে থেকে আমরা কিন্তু ইন্টারঅ্যাক্ট করি। সুতরাং কোনো জিনিস দেখবে, কোনো জায়গায়, কোনো দেশে কোনো জিনিস খুব ভালো, আবার কোনো জায়গায় কোনো দেশে আমরা সেটাকে অত ভালোভাবে নিই না। কেন নিই না? কেন কি আমাদের ওইখানে স্ট্রাকচারটা কিন্তু ডিটারমাইন করে যে ওটাকে আমি কিভাবে ইন্টারপ্রেট করব। যে কোনো একটা প্র্যাকটিসকে তুমি ধরতে পারো, সোশ্যাল প্র্যাকটিসকে দেখতে পারো, যে সামথিং ইট ইজ টেকেন অ্যাজ গুড, সামথিং ইজ নট টেকেন অ্যাজ দ্যাট গুড। যেমন ধরো, আমি এখন যদি মিডল ক্লাস সোসাইটিতে বলি, মিডল ক্লাস সোসাইটিতে আমি যদি সোশ্যোলজির ক্ষেত্রে আসি, ফ্যামিলি রিলেশনস, তো আজকের দিনে তুমি অনেক জায়গায় দেখবে যে separations বা breakup of marriages, breaking up of marriages বা লিভ ইন রিলেশনশিপস, দিজ আর আমরা হয়তো অনেক জায়গায় পড়ছি, কিন্তু আমাদের কাছে মিডল ক্লাসের কাছে ভারতবর্ষের অনেক জায়গাতেই কিন্তু ইট ইজ ভেরি আনকমন। বাট ওয়েন ইউ গো টু আ মেট্রো or you go to a foreign land, you will find it is very common, এবং ওটা খুব অনেক বেশি অ্যাকসেপ্টেন্স আছে। এবার why is this that it is accepted and it is not accepted in certain places? মানুষ তো সেমই আছে, আমরা তো সেম, তাহলে কি আছে, আমাদের অ্যাকশনস গুলো কেন ডিফার করছে? অ্যাকশনস গুলো ডিফার করছে কারণ আমরা বিভিন্ন সোশ্যাল স্ট্রাকচারসে বসে আছি, উই আর ইন ডিফারেন্ট সোশ্যাল স্ট্রাকচার্স, এবং প্রত্যেকটা
দেশের স্ট্রাকচার বা দেশ কেন আমি বলবো, প্রত্যেকটা জায়গা, মানে তুমি ধরতে পারো যে ভারতবর্ষেই যদি তুমি দেখো, দেয়ার আর ডিফারেন্ট সোশ্যাল স্ট্রাকচার্স এভেলেবল। ধরো যেটা একটা আপার এলিট ক্লাসে যেটা পসিবল, সেটা কিন্তু ধরো মিডল ক্লাস লেভেলে আমরা সেটা অ্যালাউ করছি না। ধরো অনেক ক্ষেত্রে আমরা খুব স্বাভাবিকভাবে দেখছি যে ছেলেমেয়েরা রাত্রে পার্টি করছে বা রাত্রে ক্লাবে যাচ্ছে, সেটা কিন্তু অনেক পরিবারে, মিডল ক্লাস ফ্যামিলিতে তারা কিন্তু অ্যালাউ করবে না যে ছেলে মেয়েরা রাত্রিবেলা বাইরে থাকবে, বাড়ির বাইরে থাকবে। একটা টাইম আছে যে তাদেরকে বাড়িতে ফিরতে হবে। এই যে ডিফারেন্স গুলো, এই ডিফারেন্স গুলো কিভাবে দেখবে? উইল ইট বি, মানে আর এটার অ্যাকসেপ্টেন্সও আছে, বিকজ দ্য চিলড্রেন, মানে যারা রেসিপিয়েন্টস অফ দ্যাট বিহেভিয়ার, তারাও কিন্তু মেনে নিচ্ছে, এবং যারা করছেন তারাও এটা একটা লজিক্যাল কারণেই বলছেন যে না, এটা করা উচিত, এটা এইভাবে থাকা উচিত। এই যে ডিফারেন্স গুলো রয়েছে, সেই ডিফারেন্স গুলো কিন্তু আসছে কোথা থেকে? এই আমাদের সোশ্যাল স্ট্রাকচারস থেকে। সুতরাং কন্টেক্সচুয়ালাইজেশন বিকামস ভেরি ইম্পর্টেন্ট, যে আমরা কোনখানে ওটাকে সিচুয়েট করব। আমার যে অ্যাকশনটা আছে সেটা কিভাবে আমার বুঝতে হবে যে অ্যাকশনটা সবসময় সোসাইটির সঙ্গে একটা কানেকশন আছে। আমার হিউম্যান, বিকজ আমরা হিউম্যান বিংস আর এমবেডেড ইন্ডিভিজুয়ালস, উই আর উইদিন আ সোসাইটি। আমরা যতই আমরা বলি যে হ্যাঁ আমাদের ইন্ডিভিজুয়াল রাইটস আছে, ইন্ডিভিজুয়াল স্পেস আছে, ডেফিনেটলি আছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু কোথাও না কোথাও কানেক্টেড টু আওয়ার কমিউনিটিস, কানেক্টেড টু আওয়ার সোশ্যাল স্ট্রাকচার্স, কানেক্টেড টু হাউ আওয়ার সোসাইটি টেক্স আস অর ওয়ান্টস আস টু অ্যাক্ট অ্যান্ড ইন্টারপ্রেট থিংস। মানে সেই যে মূল্যবোধগুলো ছোটবেলা থেকে সোশ্যালাইজেশনের ফলে দিয়ে দেওয়া হচ্ছে আমার মধ্যে, সেই জায়গাগুলো থেকেই কিন্তু আমি আমার নেক্সট লেভেল অফ বিলিভস, অ্যাকশনস, অ্যাটিটিউডস গুলো তৈরি করছি, যেটা আমরা পলিটিক্যাল সোশ্যোলজিতে পড়ে থাকি, যে বা এমনি হয়তো রাষ্ট্রবিজ্ঞানেও পড়ে থাকা আছে, যে আমাদের যে পলিটিক্যাল কালচারটা, ইটস lot dependent on our political socialization also. And similarly, a socialization can also be a kind of thing যেটা আমরা সমাজের মধ্যে থেকে আমরা we kind of inherit, বা আমরা imbibe certain values, certain cultures, certain way of living, certain actions, এবং যেটাকে আমরা জাস্টিফাইও করছি, ঠিক আছে? এবং সেই রকমই এই স্ট্রাকচারটা শুধু সোশ্যাল স্ট্রাকচার নয়, ইকোনমিক স্ট্রাকচার থাকে, পলিটিক্যাল স্ট্রাকচার থাকে, সেইগুলোর ভ্যালুস গুলো কিন্তু সিমিলারলি ইনফ্লুয়েন্স করে আমাদেরকে, আমাদের কিছু অ্যাকশনসকে ডিটারমাইন করে বা আমাদেরকে এগিয়ে নিয়ে যায়। সো তৃতীয় জিনিস যেটা মাথায় রাখতে হবে while we are talking about contextualization is যে রিসার্চ কিন্তু ইন্টারডিসিপ্লিনারি। এটা কিন্তু আমরা হয়তো বলি যে আমরা ডোমেইন স্পেসিফিক রিসার্চ করছি। ধরো আমি পলিটিক্যাল সায়েন্সের টিচার, তো আমি পলিটিক্যাল সায়েন্সের কাজই করছি, বা একজন স্কলার, সোশ্যোলজি স্কলার বা ইকোনমিক্সের স্কলার, সে শুধু ওই জায়গায় কাজ করছে, সেটা কিন্তু নয়। বেসিক্যালি ইট ইজ ইন্টারডিসিপ্লিনারি। এই যে বাউন্ডারিজ গুলো, এগুলো তো আর্টিফিশিয়াল বাউন্ডারিজ। অ্যাকচুয়ালি উই আর ইন আ, মানে আমাদের জীবনটাও তো ইন্টারডিসিপ্লিনারি ইফ ইউ লুক অ্যাট ইট ইন আ ভেরি লজিক্যাল ওয়ে। তো সুতরাং আমরা যে বিষয় নিয়ে কাজ করছি, আমাদের তো হিউম্যান বিংস আর আওয়ার সাবজেক্টস। সো সিমিলারলি ইট ইজ গোয়িং টু বি ইন্টারডিসিপ্লিনারি। ইট ইজ ভেরি নর্মাল যে আমরা এটা আমরা যে কোনো জায়গায় মিনিং খুঁজতে গেলে, আমি যদি কোনো সমস্যার সমাধান চাই, কোনো প্রশ্নের উত্তর চাই, তাহলে আমাকে বুঝতে হবে দ্যাট ইট ইজ অ্যান ইন্টারডিসিপ্লিনারি ওয়ার্ল্ড অ্যান্ড উই হ্যাভ টু be or rather আমাদের approach should be interdisciplinary. And ওই একটা হয়তো domain specific in the sense that we can be domain specific in the sense that certain questions can be very 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 domain specific, কিন্তু সেটার কানেকশন আমরা যখন মিনিংটা খুঁজতে চাচ্ছি, তখন কিন্তু আমাকে অন্য ডিসিপ্লিনসের মিনিংস বা অন্যান্য ডিসিপ্লিনসের লার্নিংস, অন্যান্য ডিসিপ্লিনসের মেথডোলজি, সেগুলোর থেকে কিন্তু আমাকে ড্র করতে হবে রিসোর্সেস, আদারওয়াইজ আমার কাজটা কিন্তু সম্পূর্ণ হবে না। অ্যান্ড দেয়ার হ্যাজ বিন অ্যান অ্যাকসেপ্টেন্স অলসো। ইফ ইউ সি যে ইন্টারডিসিপ্লিনারিটি একটা সময়ে আমাদের অনেক ছিল। ইফ ইউ লুক অ্যাট, সে ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ইফ ইউ লুক অ্যাট অ্যারিস্টটল, হু ইজ রিগার্ডেড অ্যাজ আ ফাদার অফ পলিটিক্যাল সায়েন্স, হি ইজ অলসো রিগার্ডেড অ্যাজ আ ফাদার অফ বটানি। ওকে, নাও এই যে দেখো, একটি মানুষ দুটোতেই কিন্তু সে স্পেশালাইজ করছে। এবার আমাদের নর্মাল যে বাউন্ডারি ইজ ক্রিয়েটেড, কিভাবে বলা হচ্ছে বটানি ইজ লাইফ সায়েন্স, সেটা সায়েন্সের সাবজেক্ট, আর পলিটিক্যাল সায়েন্স তো ডেফিনেটলি হিউম্যানিটিস।
এবার এই সোশ্যাল সায়েন্স, এবার এই জায়গাতে কিন্তু তারা এইভাবে আসেনি। এবং ইন্টারেস্টিং হচ্ছে কম্পারেটিভ মেথড যেটা আমরা ব্যবহার করি রাষ্ট্রবিজ্ঞানে, যে কম্পারেটিভ পলিটিক্সে ব্যবহার করা হয়, সেটার কিন্তু দ্য ইনিশিয়াল ইয়েটা কিন্তু মানে ইনপুট ওয়াজ গিভেন বাই অ্যারিস্টটল, এবং সেই স্টাডিটা কিন্তু ক্লাসিফিকেশন এসছে অফ লিভস, ট্যাক্সোনমি থেকে এসছে। ট্যাক্সোনমি হচ্ছে এগেইন স্টাডি অফ লিভস which is in botany, এবং ওখান থেকে আমরা কিন্তু ড্র করছি আমাদের লার্নিংস। সো হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ যে আমরা যতই বলি না কেন যে আমাদের ডোমেইন স্পেসিফিক হতে হবে বা এইটা রাষ্ট্রবিজ্ঞানের বিষয়, এটা ইকোনমিক্স এর বিষয়, ডেফিনেটলি, কিন্তু আমরা যদি মিনিং অ্যাকচুয়ালি রিসার্চ করতে চাই, we have to accept that this is interdisciplinary, এবং interdisciplinarity gives a genuine, or rather a correct conclusion. It helps us to connect different diverse factors and understand the true meaning, যেটা রিয়েল মিনিং বা উত্তরটা খোঁজার পক্ষে আমাদের অনেক বেশি সহায়ক হয়। তো যার জন্য আমরা দেখতে পাই যে বিভিন্ন সমাজ বিজ্ঞান, যেমন বিভিন্ন সাবজেক্টস, ধরো history, philosophy, so anthropology, political science, economics, all these are connected, and আমরা of course we use our discretion to draw the variables, মানে সবকিছু ওখান থেকে তুলে নিয়ে এটা একটা খিচুড়ি করব সেটা নয়, কিন্তু we are মানে আমরা যখন কাজটা সিচুয়েট করছি, আমরা তখন খুব কেয়ারফুলি বুঝে আমাদের কোন কোন ফ্যাক্টরস গুলো, কোন কোন ধরনের সোর্সেস গুলো লাগবে, বা কোন ধরনের মেথডস আমরা ড্র করব, সেরকম কিন্তু আমরা করে থাকি ফ্রম দিস সোর্সেস। নাও হোয়াট ডাজ কন্টেক্সচুয়ালাইজেশন হেল্প ইন? এটা আমাদের রিসার্চটাকে অনেক বেশি রেলেভেন্ট অ্যান্ড মিনিংফুল করতে, কারণ আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি ইম্প্যাক্টফুল রিসার্চ করব, আমি এমন একটা কাজ করব যার ফলে আমি একটা বিষয়ের সমস্যার বা সেই কোয়েশ্চেনটাকে উত্তর ইন ডেপথ খুঁজবো, এবং যার রুটে আমি পৌঁছতে পারবো। এবং রুটে পৌঁছবার জন্য আমার কিন্তু এই ধরনের কনটেক্সট কে বোঝা খুব জরুরি, এবং এই সোশিও কালচারাল হিস্টোরিক্যাল কনটেক্সট না বুঝলে আমরা কিন্তু এগোতে পারবো না। এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সোশিও কালচারাল ফেনোমেননকে বোঝার জন্য, যেহেতু আমরা বেশিরভাগ ক্ষেত্রে পলিটিক্যাল ফেনোমেনন যেগুলো স্টাডি করি, তো সেগুলো অনেক ক্ষেত্রেই সোশিও কালচারাল একটা ফ্যাক্টর রোল প্লে করে, ক্রিটিক্যাল রোল প্লে করে। সেই জন্য তার মিনিং অ্যান্ড ইন্টারপ্রিটেশনের জন্য আমরা বিভিন্ন ডিসিপ্লিনসের আমাদের অবাধ যাতায়াতও করি, প্লাস আমরা খুব ক্রিটিক্যালি ইউজিং আওয়ার ক্রিটিক্যাল মাইন্ড আমরা সেই জায়গা থেকে সেই ভেরিয়েবলস গুলো বা সেই সোর্সেস বা নলেজ, সেগুলোকে তুলে এনে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে সাজাই, ব্যাকগ্রাউন্ডটাকে বোঝবার চেষ্টা করি। এবং আমরা সেখানে চারটে প্রিন্সিপাল মেইনলি আমরা দেখি, যখন আমরা এখন প্রশ্ন হচ্ছে আমরা কি কোন কোন জিনিস তুলবো আর কোন কোন জিনিস আমি একসেপ্ট করবো না। এবার যে ফার্স্ট থিং দ্যাট উই ডু ইজ যে আমাদের ফোকাস, আমরা কি বিষয়ে কাজ করতে চাই, আমাদের প্রশ্নটা কি, প্রশ্নটার উপরে কিন্তু ডিপেন্ড করছে যে আমি কোন জিনিসটা আমি সোর্স করব। যে ধরো আমার ফোকাসটা যদি সামথিং রিলেটেড টু কাস্ট হয় ইন পলিটিক্স, তাহলে কাস্ট সম্বন্ধে আমার ধারণা আমাকে কোথা থেকে নিতে হবে? সোশিয়োলজি থেকে নিতে হবে। সেখানে কাস্টের বিভিন্ন ডাইমেনশনস, কাস্টের কিভাবে রোল প্লে করে, সেই জায়গাটাকে বোঝার জন্য। এবার সেটার যদি আমার ইকোনমিক অ্যাসপেক্ট জানতে হয়, তাহলে আমি ডেফিনেটলি সেই জায়গায় যাব যেখানে এগুলো নিয়ে, এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। দেয়ার আর ডিফারেন্ট এরিয়াস অফ ইকোনমিক্স যেখানে হয়তো আমি যাব না, আমার ঠিক ওইটুকু বিষয়টা বোঝার দরকার, আমি সেই জায়গায় নিজেকে পুশ করব। সেকেন্ড হচ্ছে কনটেক্সট, যে কোন প্রেক্ষাপটটা খুব ইম্পর্টেন্ট। কনটেক্সট মানে হচ্ছে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটা কি সেটা আগে ডিফাইন করতে হবে, যে আমার প্রশ্নটা একটা প্রেক্ষাপটের মধ্যে, সেই প্রেক্ষাপটটা যদি তুমি ডিফাইন না করো তাহলে কিন্তু কোয়েশ্চেনটা ভাসবে। কোয়েশ্চেনটাকে সিচুয়েট করার জন্য তোমাকে একটা প্রেক্ষাপট দিতে হবে, যে আমি ঠিক এই জায়গায়, এই সময়ে, এই পার্টিকুলার টাইম পিরিয়ডে আমি এই পার্টিকুলার প্রশ্নের উত্তর খুঁজতে চাইছি। It is, say for example, if you take the case of riots, এবার রাইটস তো অনেক আগেও হয়েছিল, বিফোর আওয়ার ইন্ডিপেন্ডেন্স, এবং পরবর্তীতেও হয়েছে। এবার তুমি কোন সময়টা নিতে চাও, কারণ প্রত্যেকটা ডাইনামিক্স কিন্তু আলাদা, প্রত্যেকটা বিষয় কিন্তু আলাদা, তো ফলে তোমার কনটেক্সটটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। তৃতীয়ত পার্টনারশিপ, তুমি কি ধরনের,
কাজটা করতে চাও, যে তুমি তোমার যে লেভেল অফ স্কিল আছে সেই স্কিলটাকেও তোমাকে ধরে নিতে হবে, যে তুমি কতটুকু নিতে পারবে এবং স্বচ্ছন্দভাবে নিতে পারবে, ইউ উইল বি ইজি অ্যান্ড কমফোর্টেবল। ধরো তুমি নিয়ে তারপরে দেখা গেল যে তুমি ইউ আর নট ইন এ পজিশন টু হ্যান্ডেল ইট, তখন আবার সমস্যা হয়ে যেতে পারে। অনেক সময় দেখা যায় রিসার্চাররা খুব অ্যাম্বিশাস হয়ে গিয়ে এমন অনেক বিষয়ে চলে যান যারা যেখান থেকে তারা ঠিক সেটাকে ঠিক মতো করে ব্যবহার করতে পারছে না সেই সোর্সটাকে বা সেই ফ্যাক্টরস গুলোকে বা সেই অ্যাপ্রোচটাকে, যার ফলে যে রিসার্চটা আছে সেটা এফেক্টেড হয়ে যায়। সুতরাং স্কিলটা খুব ইম্পর্টেন্ট, অ্যান্ড অলসো আন্ডারস্ট্যান্ডিং যে তুমি সেটাকে ব্যবহার করার মতো তোমার ক্ষমতা আছে কিনা। যদি না থাকে দেন ইট ইজ বেটার নট টু গো ইনটু সাচ এরিয়াস যেখানে তোমার নিজের সন্দেহ আছে যে আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু জাস্ট ফর দ্য সেক অফ গিভিং অ্যান ইন্টারেস্টিং ফিল বা আমি একটা বিশাল কিছু করছি, এরকম একটা টেন্ডেন্সি যদি মানুষের হয় বা রিসার্চারের হয়, তখন কিন্তু অনেক ক্ষেত্রে এরকম ব্লান্ডার হতে পারে যে আমি হয়তো একটা ফ্রেমওয়ার্ক নিলাম, যে ফ্রেমওয়ার্কটা আমি ঠিক কমফোর্টেবল নয়, আমি বুঝতেও পারছি না, কিন্তু আমার মনে হচ্ছে হতে পারে বা পিপল আর সাজেস্টিং, এবং আমি নিয়ে নিলাম, আমি আমার সিনপসিসে দিয়ে দিলাম এবং আই গেট ইট পাস্ট অলসো, এন্ড দেয়ার আফটার স্টার্টস দ্য প্রবলেম যে আমি তখন এই কাজটাকে করতে পারছি না। লাস্ট হচ্ছে তুমি কিভাবে ইন্টারপ্রেট করতে চাও, তোমার ইন্টারপ্রিটেশনটা ইজ অলসো ইম্পর্টেন্ট। সো ইন্টারপ্রিটেশন বিকামস দ্য নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট প্রিন্সিপল। তাহলে চারটে প্রিন্সিপল থাকলো, এক হচ্ছে ফোকাস, দ্বিতীয় হচ্ছে কনটেক্সট, থার্ড হচ্ছে পার্টনারশিপ, ফোর্থ হচ্ছে ইন্টারপ্রিটেশন। নাও বেসিক্যালি দেয়ার আর মেজর এলিমেন্টস। এবার প্রশ্নটা হচ্ছে আমি কি কি এলিমেন্টস দেখবো, আমি কি কি জিনিস দেখবো টু কাইন্ড অফ আন্ডারস্ট্যান্ড আমার এই যে কন্টেক্সচুয়ালাইজেশন বলছি, তো আমাদের কি কি এলিমেন্টস থাকবে। তো প্রথম যেটা আমি দেখবো, যে জায়গাটা আমি দেখবো অ্যাজ এ রিসার্চার, সেটা হচ্ছে হিস্টোরিক্যাল কনটেক্সট। যে কনটেক্সটটা ইম্পর্টেন্ট এই কারণে যে যে কোনো ইভেন্ট হোক, সেটা একটা ব্রডার হিস্টোরিক্যাল কনটেক্সট থাকে, ঠিক আছে, একটা ব্রডার হিস্টোরিক্যাল কনটেক্সট, সেখানে সোশিও পলিটিক্যাল ইকোনমিক কনটেক্সটটা থাকে, এবং সেই কনটেক্সটের মধ্যে আমি আমার রিসার্চ বা কোয়েশ্চেনটাকে সিচুয়েট করছি। এই ক্ষেত্রে আমি কি কি করব, আমার বেসিক বিষয় হচ্ছে যে সেই সময় আমরা হিস্টোরিক্যাল ট্রেন্ডসটা দেখবো, সেই সময় ট্রেন্ডসটা দেখবো, পলিটিক্যাল মুভমেন্টস দেখবো, ইকোনমিক পলিসিস দেখবো, বা সাচ কালচারাল প্র্যাকটিসেস দেখবো, যেটা আমাকে সাহায্য করবে সেই হিস্টোরিক্যাল কনটেক্সটটাকে চার্ট আউট করতে বা সেটাকে সাজাতে। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে হিস্টোরিক্যাল কনটেক্সট, যে কোন ঐতিহাসিক প্রেক্ষাপটে আমি সেটা করছি। এবার একটা জিনিস আমরা ইউজুয়ালি ভাবি যে ইতিহাস বলতে হচ্ছে যেটা অনেক অনেক বছর পুরনো। নো, কালকেরটাই কিন্তু ইতিহাস। ইয়োর পাস্ট ইজ ইয়োর হিস্ট্রি। ওকে, পাস্ট অলওয়েজ গোজ ইন হিস্ট্রি। সো সো ইভেন সে আমার যদি ইতিহাস বলতে যেমন 1947 অনওয়ার্ডস, আমার আজ সে ইয়েস্টারডে অবধি আমার হিস্ট্রি, ইট ওয়াজ এ পার্ট অফ আর হিস্ট্রি, ইট ইজ এ পার্ট অফ আর হিস্ট্রি, ইট ইজ অলরেডি গন ডাউন ইন হিস্ট্রি। তো যেটা আমার এই প্রেক্ষাপটটা, আমি যখন কাজটা করছি তখন আজকে একটা কিছু ঘটনা ঘটলো, আমি সেভাবে তো কাজ করছি না, সামথিং দ্যাট হ্যাজ বিন অন অ্যান্ড দ্যাট আমাকে ইন্টারেস্ট করছে, পাজল করছে, যে একটা সমস্যা বা একটা কোয়েশ্চেন যেটা বারবার মনে হচ্ছে যে বারবার আসছে কিন্তু এটার উত্তর নেই, বা এটার একটা উত্তর খোঁজা যেতে পারে, বা কেন হচ্ছে, কেন প্রশ্নটা আমার মাথায় বারবার ঘুরছে। দেন হোয়াট ডু? আই গো ব্যাক, অ্যান্ড আই গো ব্যাক টু মাই পাস্ট, আই গো ব্যাক টু দ্য হিস্ট্রি, অ্যান্ড আই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে ওই সময় কি কি ট্রেন্ডস ছিল, কি ধরনের পলিসিস ছিল, কি ধরনের রাজনৈতিক ইভেন্টস ছিল, সোশ্যাল প্র্যাকটিসেস কি ছিল, কালচারাল প্র্যাকটিসেস কি ছিল, যেটাতে এই ধরনের একটা বিষয় উঠে এসছে বা এই প্রশ্নটাকে ইনফ্লুয়েন্স করেছে বা এই ইভেন্টটাকে ইনফ্লুয়েন্স করেছে, রাইট? তাহলে সেটা হচ্ছে আমার ফার্স্ট কনটেক্সট, যেটা আমি দেখব। সেকেন্ড হচ্ছে কালচারাল কনটেক্সট। কালচারাল কনটেক্সট মানে হচ্ছে যে আমার একটা ব্রডার কালচারাল প্র্যাকটিস, এটা যেটা একটু আগে আমি বললাম, যে ধরো এই ব্রেকআপ ইন ম্যারেজেস বা সোশ্যাল, ধরো লিভ ইন রিলেশনশিপস, দের ইজ অ্যান অ্যাকসেপ্টেন্স অর নন অ্যাকসেপ্টেন্স, যেখানে একটা জায়গায় কিন্তু কোনো সমস্যা নেই, আবার এক একটা দেশে কিন্তু অনেক বড় সমস্যা হিসেবে বা একটা কমিউনিটিতে অনেক বড় সমস্যা হিসেবে দেখা হয়। তো এইটাকে বোঝার জন্য আমাকে কি করতে হবে, সেই ধরনের যদি আমার বিষয় থাকে তখন সেইখানকার কালচারাল ভ্যালিউস, বিলিভস অ্যান্ড প্র্যাকটিসেস কেন জানতে হবে, বিকজ এগুলো কিন্তু শেপ করছে। ধরো একজন বিদেশি যে তা সে আমেরিকা থেকে এসছে,
তার পক্ষে তার ভ্যালুস নিয়ে সে যদি এখন ভারতকে বোঝার চেষ্টা করে, পারবে না, বা আফগানিস্তানকে বোঝার চেষ্টা করে, পারবে না, সমস্যা হবে, বিকজ দেয়ার আর ডিফারেন্সেস। সিমিলারলি ভারতের একজন ভারতীয় একজন তিনি গিয়ে যদি বোঝার চেষ্টা করেন আফ্রিকার একটি দেশের তার কিছু বিষয়, তখন তার কাছেও সেই সমস্যা হবে, আনটিল অ্যান্ড আনলেস সেই ব্যক্তি, সেই রিসার্চার সেই জায়গার কালচারাল প্র্যাকটিসেস, ভ্যালিউস, মূল্যবোধ, বিলিভস এগুলো না ভালো করে জানেন। এবং এটা মাথায় রাখতে হবে দ্যাট দিজ আর দ্য ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স অ্যান ইভেন্ট, বা যে কোনো জীবনের যে কোনো অংশকে, আমাদের মানুষের যে জীবন আছে, যেটা আমাদের সাবজেক্ট, রিসার্চারের সাবজেক্ট, সেই মানুষের জীবনগুলোকে ইনফ্লুয়েন্স করছে বা এফেক্ট করছে, বা সে সেভাবে রিয়াক্ট করছে, কারণ সে তো তার মূল্যবোধ দ্বারাই চালিত, তার বিলিভস গুলো দিয়েই সে চালিত, এবং সেই বিলিভস গুলো সে বহু বছর ধরে নিজের মধ্যে জমিয়ে রেখেছে, বা দেয়ার হ্যাজ বিন আ কাইন্ড অফ সোশ্যালাইজেশন। সো তার ফলে তার কিছু কালচারাল নর্মস তৈরি হয়েছে, কিছু ট্র্যাডিশনস তৈরি হয়েছে, রিচুয়ালস তৈরি হয়েছে, এবং কিছু প্র্যাকটিসেস তৈরি হয়েছে, যেগুলোর বাইরে সে হয়তো যেতে পারছে না, তার কাছে ওটা র্যাশনাল মনে হচ্ছে, হয়তো রিসার্চারের কাছে তার মূল্যবোধের প্রেক্ষাপটে তার মনে হচ্ছে যে এটা খুব ইরাশনাল, কিন্তু এর মনে হচ্ছে যে না, ইট ইজ ভেরি র্যাশনাল, হোয়াট ইজ রং ইন ইট, বিকজ এটা আমার অনেক বছর ধরে চলে আসছে, দেয়ার ইজ অ্যান অ্যাকসেপ্টেন্স, দিস ইজ আ পার্ট অফ আওয়ার আইডেন্টিটি, সো ইট ইজ ভেরি রাইট। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়, যেটা আমাকে মাথায় রাখতে হবে। নাও সোশ্যাল সায়েন্সে কনটেক্সচুয়াল অ্যাপ্রোচ যদি আমি দেখি, তাহলে আমাদের কি কি পার্সপেক্টিভ, মানে এটা এটা কি একটা জিনিস, এটা হাউ ডু আই ডিফাইন ইট, ইট ইজ বেসিক্যালি আ থিওরিটিক্যাল অ্যান্ড এ মেথোডোলজিক্যাল পার্সপেক্টিভ, এবং এটা আমাকে কি সাহায্য করছে টু আন্ডারস্ট্যান্ড সোশ্যাল ফেনোমেনন within their broader cultural, historical, social, economic, political context, মানে আমাকে একটা কনটেক্সটটা, প্রেক্ষাপটের মধ্যে জিনিসটাকে বসিয়ে বোঝার সাহায্য করছে। সো সেকেন্ড থিং, আরেকটা জিনিস বুঝতে সাহায্য করছে, দ্যাট আমরা যে সোশ্যাল ফেনোমেনন গুলোকে দেখি, সেগুলো কোনো অ্যাব্রাপ্ট কোনো সিচুয়েশন নয়, সেগুলো কিন্তু অলওয়েজ শেপড বাই সার্টেন কনটেক্সচুয়াল ফ্যাক্টরস, সেই প্রেক্ষাপট তাকে কিন্তু ইনফ্লুয়েন্স করছে, এবং তার ফলে তার এই প্রেক্ষাপটের মধ্যে কি কি ফ্যাক্টরস আছে, আমরা যেটা বারবার বলছি, সোশিও ইকোনমিক, পলিটিক্যাল, হিস্টোরিক্যাল, কালচারাল ফ্যাক্টরস, তারা কিন্তু ইনফ্লুয়েন্স করছে আমাদের বিভিন্নভাবে জিনিসটাকে বুঝতে বা আমাদের অ্যাক্ট করতে, কারণ হিউম্যান অ্যাকশনস, মানুষের যে অ্যাকশনস গুলো আছে, সেগুলো দে আর এমবেডেড উইদিন আ পার্টিকুলার স্ট্রাকচার, এবং এই স্ট্রাকচারটা যেটা আগেও বললাম, অ্যান্ড এটা কিন্তু কোনো মেকানিক্যাল বা লজিক্যাল ওয়েতে রিলেশনশিপ নয়, রাদার দে আর দিস অ্যাকশনস আর অলওয়েজ ইন্টারপ্রেটেড ইন মোর অর লেস, মানে আমি যদি মিনিংফুলি ইন্টারপ্রেট করতে চাই, তাহলে আমাকে কিন্তু মাথায় রাখতে হবে এই প্রেক্ষাপটটা, এই কনটেক্সটটা আমাকে মাথায় রাখতে হবে, দেন অনলি আই ক্যান ইন্টারপ্রেট ইট মিনিংফুলি। আদারওয়াইজ আমার কাছে এটা হয়তো এরকম হতেই পারে দ্যাট ইট ইজ হঠাৎ করে একটা অ্যাকশন যেটা নট ভেরি something that we cannot support, or something that is against our values, or something against our understanding, তো আমরা হয়তো সেটা বুঝতেই পারছি না, কিন্তু কেন হচ্ছে, বা হয়তো আমরা ওটাকে ভুল ভাবতে পারি, কিন্তু আমরা যখনই সেটাকে বোঝার চেষ্টা করছি তার কনটেক্সটে নিয়ে গিয়ে, তখন কিন্তু আমার কাছে অনেক বেশি র্যাশনাল মনে হচ্ছে, বা উই আর গেটিং সাম মিনিং অ্যান্ড উই আর এবল টু ইন্টারপ্রেট ইট। এবং যেটা আরেকটা বিষয়, সেটা হচ্ছে এটা একটা হলিস্টিক পার্সপেক্টিভ। হলিস্টিক পার্সপেক্টিভ দিচ্ছে এই কারণে যে আমরা এটাকে অনেক বেশি উই আর এবল টু কাইন্ড অফ get a connected approach, মানে ধরো we have to understand that everything is interconnected, এই যে সোশ্যাল ফেনোমেনন গুলো হচ্ছে, সেগুলো কিন্তু ইন্টারকানেক্টেড। ধরো আমরা যদি দেখি যে পঞ্চায়েত ব্যবস্থা, ফর এক্সাম্পল, আমরা যদি পঞ্চায়েত ব্যবস্থাটাকে দেখি, এবং সেখানে মহিলাদের ক্ষমতায়ন হয়েছে 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের ফলে, আমরা বলছি পঞ্চায়েত ব্যবস্থাতে মহিলাদের ক্ষমতায়ন হয়েছে, কারণ তারা রিজার্ভেশন পাচ্ছে, এইভাবে যদি দেখি, তাহলে আমরা দেখবো ইন্টারেস্টিং হচ্ছে, যদি এইবার আমরা এই ক্ষমতায়নেরই স্টাডি করি, যে প্রত্যেকটা স্টেটে কি ইকুয়াল লেভেল অফ এম্পাওয়ারমেন্ট হয়েছে, তাহলে কিন্তু আমরা দেখব যে না, ইকুয়াল লেভেল অফ এম্পাওয়ারমেন্ট হয়নি। এখনো অনেক স্টেট আছে যেখানে এম্পাওয়ারমেন্ট হয়নি, বা এমন অনেক স্টেট আছে যেখানে এই রিজার্ভেশন পলিসিটা ইমপ্লিমেন্টই হয়নি। কেন হয়নি? তখন আবার আমাকে সেই প্রেক্ষাপটটা দেখতে হবে যে কেন হয়নি।
যেমন দেয়ার আর স্টেটস যেখানে অনেক বেশি ইমপ্লিমেন্টেশন হয়েছে এবং সেখানে অনেক বেশি গ্রাসরুট লিডারশিপ উঠে এসছে। আবার অনেক জায়গা আছে যেখানে আমরা দেখেছি যে ইমপ্লিমেন্টেশন করতে যাওয়ার কারণে বা চেষ্টার ফলে দেয়ার হ্যাজ বিন বার্নস বা স্ট্রাইকস, এবং সেখানে সেই সেট আপে কিন্তু তারা সেটা নিতে পারেনি বা দেয়ার ওয়াজ রেজিস্ট্যান্স। এই যে এই সামান্য জিনিসটা আমরা যদি একটা হলিস্টিক ওয়েতে বুঝি, আমরা একটা ওপেন বললাম হ্যাঁ হ্যাঁ এম্পাওয়ারমেন্ট হয়েছে, উন্নয়ন হয়েছে। এবার আমরা যখন মাইক্রো লেভেল স্টাডি করব তখন দেখবো যে বিভিন্ন সোশিও ইকোনমিক স্ট্রাকচারস আর রেসপন্সিবল। ধরো যেখানে আমরা দেখছি যে স্টিল দেয়ার ইজ আ সোশ্যাল হাইরার্কি প্রেজেন্ট, যে ওখানে কাস্ট সিস্টেম খুব বেশি রেলেভেন্ট এবং ভেরি পাওয়ারফুল একটা ফ্যাক্টর। সেখানে কিন্তু ইভেন ইফ ইউ হ্যাভ এ কনস্টিটিউশনাল বডি লাইক এ পঞ্চায়েত, কাস্ট সিস্টেম অপারেটস ভেরি স্ট্রংলি, এবং সেই ক্ষেত্রে আপার কাস্ট স্টিল কমান্ড, এবং ওইখানে প্যাট্রিয়ার্কি অলসো ইজ ভেরি পাওয়ারফুল, এবং সেখানে মহিলাদের সেই লেভেল অফ ক্ষমতায়ন কিন্তু আমরা দেখিনি যেটা হয়তো যেখানে লুজ। বা ধরো তুমি যদি পঞ্চায়েত গুলো সিচুয়েটেড ইন আরবান এরিয়াস অর নিয়ার আরবান এরিয়াস এবং রিমোট এরিয়াস দেখো, দেখবে আরবান এরিয়াসে অনেক বেশি এম্পাওয়ারমেন্ট কম্পেয়ার টু দ্য রুরাল এরিয়াস অর দ্য রিমোট এরিয়াস। এইখানে কিন্তু ভেরি ইন্টারেস্টিং, যদি তুমি এটাকে মিনিং দিতে চাও বা ইন্টারপ্রিটেশন করতে চাও, what becomes important is that the factors, তোমাকে ফ্যাক্টরস গুলোকে স্টাডি করতে হবে। থার্ডলি, তুমি যদি আরেকটু ডেপথে যাও, তুমি যদি দেখতে চাও যে আচ্ছা কাস্ট তো দেখলাম যে গভর্নমেন্ট পলিসিস গুলো, এবার পাবলিক পলিসি গুলো যেগুলো ইনফ্লুয়েন্স করেছে বা সাপোর্ট করেছে ইন দিস এম্পাওয়ারমেন্ট, ইন দ্য প্রসেস অফ এম্পাওয়ারমেন্ট অফ উইমেন, সেখানেও কিন্তু তুমি দেখতে পাও যে যে গভর্নমেন্ট গুলো প্রোঅ্যাক্টিভ সেই স্টেট গুলোতে অনেক বেশি ক্ষমতায়ন হয়েছে কম্পেয়ার টু দোজ স্টেটস যেখানে গভর্নমেন্ট এই বিষয়ে অতটা প্রোঅ্যাক্টিভ হননি ফর ভেরিয়াস রিজনস। or for example if you take the case of honor killing, যেটা আমরা দেখতে পাচ্ছি যে খাপ পঞ্চায়েত বা জাতি পঞ্চায়েত, সেখানেও কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে যে কনস্টিটিউশনাল বডি যেটা পঞ্চায়েত রয়েছে তার উপরেও কিন্তু পাওয়ারফুল একটা বডি রয়েছে যেটা কনস্টিটিউশনাল নয়, বাট যার অথরিটিকে কেউ চ্যালেঞ্জ করছে না। কেন করছে না? বিকজ there is a kind of an acceptance that this is very powerful or this is important as a part of our social identity, যার ফলে এটাকে অনেক ক্ষেত্রে জাস্টিফাই করা হচ্ছে যে ইন্টার কাস্ট ম্যারেজ হতে পারবে না বা এই যে ইন্টার গোত্র ম্যারেজ হতে পারবে না, এই ধরনের যে সোশ্যাল নর্মস আছে সেগুলোকে ইফেক্ট দেওয়া বা প্র্যাকটিসে আনা সেগুলো কিন্তু তারা করছে। ফলে আমার যেখানে বুঝতে হবে যে একটা হলিস্টিক পার্সপেক্টিভ আনার জন্য আমার কিন্তু এই সোশ্যাল ফেনোমেনাকে বোঝার জন্য বা পলিটিক্যাল একটা ইভেন্টকে বা কোয়েশ্চেনকে ভালো করে বোঝার জন্য এই মাল্টিপল ফ্যাক্টরস গুলো কিভাবে শেপ করছে সেটাকে রিসার্চের মধ্যে রাখাটা খুব জরুরি। আমি যদি আমার রিসার্চ কোয়েশ্চেন্স এর মধ্যে বা আমি যখন ডেটা কালেক্ট করছি সেই ভেরিয়েবলস গুলোকে না রাখি, প্যারামিটার্স গুলোকে মাথায় না রাখি, তাহলে কিন্তু আমার যে কনক্লুশন আছে সেই কনক্লুশন কিন্তু ইনকমপ্লিট হবে এবং রং হবে। কেন? কারণ আমি সেটা করতে পারবো না, বিকজ দেন হোয়াট উইল হ্যাপেন, আমি কিন্তু অনেক কিছু চোখেই দেখিনি বা উই হ্যাভ নট রেড দোজ ফ্যাক্টরস দ্যাট হ্যাভ ইনফ্লুয়েন্সড। আমরা হয়তো অন্যভাবে ওটাকে অ্যানালাইজ করে একটা জায়গায় নিয়ে গেলাম, যেমন মোস্ট অফ দ্য স্টাডিজ অন পঞ্চায়েতসে তুমি দেখবে দ্যাট দেয়ার ইজ আ কাইন্ড অফ আ বলা হচ্ছে যে এম্পাওয়ারমেন্ট হয়েছে, এম্পাওয়ারমেন্ট হ্যাজ বিন হাই, বাট এই লেভেলের স্টাডি যখন নিয়ে আসা হচ্ছে যে whether there is a difference between যে পঞ্চায়েত situated near the urban areas and the remote areas, whether there is a difference in terms of the social structure, whether there is a difference in terms of the existence of other administrative structures যেটা হচ্ছে prior to পঞ্চায়েত। যেমন ধরো যেটা ট্রাইবাল এরিয়াস আছে ওখানে তাদের যে অলরেডি এক্সিস্টিং ট্রাইবাল কাউন্সিলস আছে তাদের নর্মস, তাদের প্র্যাকটিসেস, তাদের কাস্টমারি লজ সেটা কতটা ইফেক্টিভ এবং বা তারা কতটা স্টিল পাওয়ারফুল টু চ্যালেঞ্জ অর দ্য কনস্টিটিউশনাল দিস পজিশন অর দিস বডিজ হ্যাভ বিন এবল টু চ্যালেঞ্জ ইট অর নট, সেটাও কিন্তু আমাদের বোঝা দরকার। ফলে এই যে সামান্য জিনিসটা আমি একটা এই আমরা হয়তো বলবো যে অনেকে বলবে যে পঞ্চায়েতের উপর প্রচুর কাজ হয়ে গেছে, রাইট? কিন্তু পঞ্চায়েতের কাজটা যদি আমি স্টাডি করি তাহলে দিস আর কোয়েশ্চেন্স দ্যাট নিড টু বি সিন, দ্যাট ওয়েদার অ্যাট অল দিস রিসার্চ গ্যাপস হ্যাভ বিন ফুলফিলড, আদৌ কি এই ধরনের কাজ উঠে এসছে? তো সেই জায়গাগুলো কিন্তু আমাদের
সবসময় বারবার নির্দেশ করছে কি করতে, একটা হলিস্টিক পার্সপেক্টিভ ডেভেলপ করতে। সেটা আমরা কন্টেক্সচুয়ালাইজেশন করলেই কিন্তু সেটা পারবো, এবং এই ইন্টারকানেক্টেডনেস গুলোকে বুঝতে পারবো, এবং বুঝলেই কিন্তু আমরা আরেকটা জায়গায় চলে যেতে পারবো, দ্যাট ডাইভার্সিটি। যে আমাদের যে ডাইভার্সিটি অফ হিউম্যান এক্সপিরিয়েন্সেস, যেমন ধরো there are places in metros, for example, intercaste marriages, intergotra marriages, it's very common, nobody has any problem with it, but at the same time সেখানে কিন্তু খুব কম পরিবারে হয়তো সমস্যা হচ্ছে, বাট মোস্ট ফ্যামিলিজ আমরা যদি এরকম দেখতে পাই যে ম্যাট্রিমোনিয়াল অ্যাডস গুলো যদি দেখি, হ্যাঁ একটা সাইডে ডেফিনেটলি যে কাস্টের একটা আছে, যে দেখা যাচ্ছে যে কাস্ট স্পেসিফিক করে বলা হচ্ছে যে এই ধরনের এই আমার কাস্ট, এই কাস্টের পাত্র বা পাত্রী দরকার, এটা যেমন সত্য, অ্যাট দ্য সেম টাইম দেয়ার হ্যাজ বিন আ র্যাপিড ট্রান্সফরমেশন অলসো, ইন দ্য সেন্স যে তুমি যদি ম্যাট্রিমোনিয়াল সাইটস গুলো দেখো, যদি নিউজ পেপার দেখো, আর অনলাইন যেটা আমরা দেখতে পাই যে নেটে যে বিভিন্ন ওয়েবসাইট আছে যেখানে আমরা এরকম ম্যাট্রিমোনিয়াল প্রোফাইল পাই, তাহলে সেই প্রোফাইলের স্টাডি করলে কিন্তু একটা অন্য লেভেলের স্টাডি পাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে কাস্ট ব্যারিয়ার্স আর গেটিং ব্রোকেন, দে আর বিং চ্যালেঞ্জড, ইন দ্য সেন্স যে অনেক ক্ষেত্রে কিন্তু এই যে পাত্রপাত্রীর প্রোফাইল থেকে বলা হচ্ছে যে হোয়াট দে ওয়ান্ট ইজ নট দ্য কাস্ট ইজ নট এট অল ইম্পর্টেন্ট, বাট এট দ্য সেম টাইম দেয়ার আর প্লেসেস যেখানে কাস্ট বিকামস ভেরি ভেরি ইম্পর্টেন্ট দ্যান দ্য পার্সন। এই যে আমাদের ডাইভার্স হিউম্যান এক্সপিরিয়েন্সেস আছে, হয়তো একই জিনিস একটা মানুষ যেখানে এক ধরনের তার এক্সপিরিয়েন্স হচ্ছে, অন্য জায়গায় তার একটা অন্য ধরনের এক্সপিরিয়েন্স হচ্ছে, সেটা কিন্তু আমাকে বুঝতে হবে যে এটা কিন্তু ওয়াইডলি ডিফার করছে, ডিফার্স অ্যাক্রস কালচার্স। এবার আমি কেন এই দুটোর এক্সাম্পল দিলাম, যে একটা নিউজ পেপার, একটা দিলাম যে ইন্টারনেটে বা ওয়েবসাইটে, এই কারণে দিলাম যে ইফ ইউ সি দ্যাট আজকের দিনে একটা সময় ছিল যে নিউজ পেপারে প্রচুর অ্যাড লোকে দিত, কিন্তু এখন দেখা যায় যে একটা শ্রেণীর লোক নিউজ পেপারের বদলে তারা ওয়েবসাইটে দিতে পছন্দ করছে, ইন্টারনেটে দিতে পছন্দ করছে। দ্যাটস দ্য রিজন নো দ্যাট দিজ ম্যাট্রিমনি ওয়েবসাইটস দে আর ভেরি পপুলার, এবং আগে যেটা একটা ছিল এখন মাল্টিপল আছে, এবং এই পপুলারিটির কারণটাই এটা হচ্ছে that people are going into this. Not only that, there is also a revolution among the youngsters. অল্প বয়সী যারা আরবান ছেলে মেয়ে আছে তাদের মধ্যে একটা রেভলিউশন হচ্ছে, তারা এখন not just this, they also have dating apps বা dating websites যেখানে they put their profiles. তো এই ধরনের জিনিস কিন্তু আগে সে 10 years 20 years back বা সে 30 years back it was not very acceptable. কিন্তু এই যে পরিবর্তন, ট্রান্সফরমেশনটা হয়েছে, যে ট্রান্সফরমেশনটাকেও কিন্তু বোঝার জন্য আমাদের একটা জিনিস দরকার, কিন্তু এই ট্রান্সফরমেশন আবার সবাইকে টাচ করেনি। This is also a fact. It has not touched everybody in India. আমি যদি ভারতেই দেখি তাহলে it has not touched everybody in India. All people, মানে irrespective of কে কোথায় লোকেশনে আছে, তার ইকোনমিক পজিশন কি, তার সোশ্যাল পজিশন কি, কালচারাল পজিশন কি, বা পলিটিক্যাল পজিশন কি, কিন্তু it has touched, it has happened. Now এই যে ডাইভার্সিটি অফ হিউম্যান এক্সপিরিয়েন্সেস আমরা যদি এটা রিকগনাইজ না করি, তাহলে কি মুশকিল হবে, সেটা হচ্ছে দেন আমরা একটা ভুল কনক্লুশনে চলে যাব, যে আমরা হয়তো কিছু জনকে নিয়েই স্টাডিটা করব এবং আমরা কিছু জনকে বাদ দিয়ে দেবো, and we will not be able to do a complete study যেখানে আমরা সম্পূর্ণ রেঞ্জকে ধরতে পারি। সুতরাং we have to understand যে different cultures, historical periods, social context ডিফার করছে, চেঞ্জ করছে, there are changes happening. as a result যে ইউনিক আমাদের যে কালচারাল হিস্টোরিক্যাল ফ্যাক্টরস যেগুলো রয়েছে, যেগুলো আমাদের সামাজিক সোশ্যাল ফেনোমেনাকে ডিটারমাইন করছে, ইনফ্লুয়েন্স করছে, দ্যাট বিকামস ভেরি ইম্পর্টেন্ট। এবং তৃতীয় নেক্সট যেটা পয়েন্ট যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা রিলেশনাল পার্সপেক্টিভ। রিলেশনাল পার্সপেক্টিভ এই কারণে যে প্রত্যেকটা জিনিসের সঙ্গে প্রত্যেকটা জিনিস একটা কানেকশন রয়েছে। There is a relation of the factors are related, interrelated. যে political factors are interrelated to economic factors, economics is interrelated to social factors, anthropological factors, cultural factors, historical factors. এই যে factors এর relational aspect আছে, সেটা আমাদের কিন্তু বোঝা খুব জরুরি, এবং এই বোঝার জন্যই মানে এটাকে বুঝতে না পারলে we will not be able to actually understand or be in a position to understand
যে কনটেক্সট সম্বন্ধে আমাদের ধারণাটা সম্পূর্ণ হবে না, যে প্রত্যেকটা জিনিসই কিন্তু কানেক্টেড, এবং এই কানেকশনটা না বুঝলে অ্যাজ এ রিসার্চার তোমার কাজটা কিন্তু হাফ ওয়ে ডান হবে, বিকজ ইউ উইল নট বি এবল টু ক্যাচ দ্য এন্টায়ার পিকচার অ্যান্ড গিভ আ proper meaning and interpretation. Next যেটা point in contextual approaches we have to understand that there is a multi-level analysis. Multi-level analysis বলতে হচ্ছে একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল লেভেল অ্যানালিসিস, দ্বিতীয় হচ্ছে ইন্ডিভিজুয়াল যে কমিউনিটিতে বিলং করছে সেটার একটা অ্যানালিসিস, এবং তৃতীয়ত সে যে বড় প্রেক্ষাপটে বিলং করছে, সেটা স্টেট হতে পারে বা অন্য একটা অর্গানাইজেশন হতে পারে, তার লেভেলে অ্যানালিসিস। এই যে 3 লেভেল অফ অ্যানালিসিস, ইন্ডিভিজুয়াল, কমিউনিটি অ্যান্ড দি স্টেট, এই 3 লেভেলস অফ অ্যানালিসিস টাকে আমাকে মাথায় রাখতে হবে, যে মাল্টি লেভেল অ্যানালিসিস না করলে আমার কাজটা এগেইন ইট উইল বি ভেরি ফ্র্যাকচার্ড অ্যান্ড ফ্র্যাগমেন্টেড অ্যান্ড অলসো রং, ইন দ্য সেন্স যে আমি যদি শুধু কমিউনিটি বেসটা করলাম এবং ইন্ডিভিজুয়ালের অ্যাসপেক্টটা বুঝলামই না, মাইক্রো লেভেলে গেলামই না, then it becomes a problem, and that is the reason যে আমরা অ্যাডভোকেট করি বা আমরা যখন শিডিউল নিয়ে যাচ্ছি বিভিন্ন ফিল্ডে, আমরা যখন কোয়েশ্চেনিয়ার নিয়ে যাচ্ছি, ইন্টারভিউ করছি, আমরা কিন্তু সেই ইন্ডিভিজুয়াল লেভেলটাকে বোঝার চেষ্টা করছি, এবং তারপরে আমরা সেটাকে কানেক্ট করছি উইথ দি সোশ্যাল বা কমিউনিটি লেভেল, যে বিগার প্রেক্ষাপট, তার জেনারেল ওয়েতে জেনারেল, আমরা 100 জনের ইন্টারভিউ নিলাম, এই 100 জন কি ভাবছে বা 200 জন কি ভাবছে, এবং তারপরে আমরা দেখার চেষ্টা করছি একটা ব্রডার কনটেক্সট। যখন আমরা দেখি যে ধরো আমি পঞ্চায়েত স্টাডি করলাম ইন ওয়েস্ট বেঙ্গল, ওকে, ইন দ্য 2 ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল, এবার এই যে ব্রডার কনটেক্সট সেটাকে বোঝার চেষ্টা করছি, এই যে রিলেশনাল ফ্যাক্টরস, এটা একটা যেমন লেভেল, এটা একটা মাল্টি লেভেল অ্যানালিসিস হচ্ছে, যে বিভিন্ন লেভেলে স্টাডি করছি, তেমনি প্রত্যেকটা লেভেলেরই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট কিছু ফ্যাক্টরস কাজ করছে, ভেরিয়েবলস কাজ করছে, যেগুলো ওই স্তরের হিউম্যান অ্যাকশনকে ইনফ্লুয়েন্স করছে। সেই স্তরে, সেই লেভেলে সেই মানুষটা যে রিয়াক্ট করছে বা প্রশ্ন উত্তর দিচ্ছে বা ভাবছে বিভিন্ন বিষয় নিয়ে, সেটা কিন্তু তার ডিটারমাইন্ড হচ্ছে বাই দ্য ডিফারেন্ট ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স, যে বিভিন্ন ভেরিয়েবলস আছে যেগুলো তাকে ইনফ্লুয়েন্স করছে, সেটা সোশিও ইকোনমিক, পলিটিক্যাল, কালচারাল ফ্যাক্টরস, হিস্টোরিক্যাল ফ্যাক্টরস হতে পারে, যে সবই ইকুয়ালি ইনফ্লুয়েন্স করছে সেটা নাও হতে পারে, সাম মোর সাম লেস, হয়তো কিছুর ইনফ্লুয়েন্স খুব বেশি, কিছুর ইনফ্লুয়েন্স খুব কম, বা কিছুর ইনফ্লুয়েন্স একদমই নেগলিজিবল, এরকম হতে পারে। কিন্তু there will be influence factors if you just look at yourself, নিজেকে যদি প্রশ্ন করো যে আমি একটা চয়েস করছি, আমি একটা রিসার্চের বিষয়ে ভাবছি, কেন ভাবছি, okay, what is interesting me, why it is interesting me, you will not only find an academic connection but also some a very very personal connect, in the sense of the factors that influenced your upbringing, হয়তো তোমার ইকোনমিক ফ্যাক্টর, সোশ্যাল ফ্যাক্টর বা কালচারাল ফ্যাক্টর, যেটা তোমাকে ইনফ্লুয়েন্স করছে বারবার, যে হয়তো কোনো একটা বিষয় তুমি বারবার বুঝতে চেষ্টা করছো বা ওই কোয়েশ্চেনটাকে অ্যান্সার করার চেষ্টা করছো বিকজ অফ দিস পার্টিকুলার ফ্যাক্ট। আরেকটা যেটা হচ্ছে interdisciplinary approach. So when you are proceeding, so there is a kind of a multidisciplinary, interdisciplinary approach operating, in the sense that তোমার বিভিন্ন ডিসিপ্লিনস এর একটা অবদান রয়েছে, সেটার acceptance and also not just acceptance but also understanding যে এগুলোর সোর্স আমি যদি নিই, তাহলে I'll be in a better position to understand my problem, my situation. That is something that becomes very important. Now apart from that, there is আমাদের যে বিষয়টা আরেকটা রয়েছে, সেটা হচ্ছে যে আমাদের কন্টেক্সচুয়ালাইজ করতে গেলে আমাদের অ্যাপার্ট ফ্রম এই ইন্টারডিসিপ্লিনারি ফ্যাক্টরস, সেটা হচ্ছে যে আমাদের কি কি কালচারাল ভেরিয়েবলস আমরা সোশ্যাল সায়েন্স রিসার্চে নেব, ঠিক আছে? সো দেয়ার আর we have to understand that culture আমাদের একটা বেসিক রোল প্লে করে in shaping human behavior. And what is culture? আমি যদি কালচার বলি তাহলে সেটা জিনিসটা কি? So culture is basically in social science research আমি বলবো যে a range of factors, যেগুলো কি আমাদের beliefs, values, customs, language, religion, social norms. So what can we say? These cultural factors, they are ইনফ্লুয়েন্সিং আস। এবার আমি জিজ্ঞেস করতে পারি যে কিভাবে ইনফ্লুয়েন্স করে? এর ইনফ্লুয়েন্সটা আমরা কিন্তু দেখতে পাই যখন আমরা আমাদের রিসার্চ কোয়েশ্চেন গুলোকে ফ্রেম করছি, যখন আমরা রিসার্চ কোয়েশ্চেনকে তৈরি করছি। দ্য ওয়ে উই ফ্রেম আওয়ার রিসার্চ কোয়েশ্চেন,
আমরা যেভাবে ডেটাটাকে কালেক্ট করছি এবং অ্যানালাইসিস করছি, তার পরবর্তীতে রেজাল্টটাকে যেভাবে ইন্টারপ্রেট করে কমিউনিকেট করছি, সেখানে কিন্তু আমাদের কালচারাল ভেরিয়েবলস গুলো খুব বেশি রকমের ইনফ্লুয়েন্স দেখা যেতে পারে। বিকজ উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট কালচারাল ভেরিয়েবলস are very important and they play a very important role in human behavior এবং social phenomena। যেহেতু প্রত্যেকটা ফেনোমেনা একটা সামাজিক ফেনোমেনা, অনলি পলিটিক্যাল ফেনোমেনা হলেও তার একটা সামাজিক কানেকশন থাকে, সেই জন্য কালচারাল ফ্যাক্টরস কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। তাছাড়া আমরা আরেকটা জিনিস দেখতে পারি যে ওয়ার্ল্ড ভিউ অ্যান্ড ভ্যালিউস, আমাদের যে রিসার্চারদের যে ওয়ার্ল্ড ভিউ, তার যে আন্ডারস্ট্যান্ডিং, তার আইডিওলজি, তার ভিউজ, তার ভ্যালিউস, সেটাও কিন্তু ইনফ্লুয়েন্স করতে পারে ইন দ্য চয়েস অফ রিসার্চ কোয়েশ্চেন্স। রিসার্চ, সে কি ধরনের রিসার্চ কোয়েশ্চেন নিচ্ছে, কি ধরনের মেথডস নিচ্ছে, কি ধরনের থিওরিজ অ্যাপ্লাই করতে চাইছে, সেটা কিন্তু আমরা দেখতে পাই। ধরো যদি কোনো একজন রিসার্চার, যিনি একটা কালচার থেকে এসেছেন যেখানে ইন্ডিভিজুয়াল রাইটসকে খুব ইম্পর্টেন্স দেওয়া হয়, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল রাইটস, ইন্ডিভিজুয়ালের স্পেস, তাকে খুব ইম্পর্টেন্স দেওয়া হয়, তাহলে দেখা যাবে সে কিন্তু চুজ করছে, when they are choosing the questions they are trying to look into the fact যে যে সোশ্যাল ফেনোমেনাতে তাতে ইন্ডিভিজুয়ালের রোলটা কি, তার কাছে কালেকটিভিস্টিক কালচারসটা কিন্তু less important হয়ে যায় বা less focused হয়ে যায়, and they would be more focusing on the individual factors rather than the collectivistic factors. The reason is that তার কাছে ওটা বেশি সহজ এবং পার্ট অফ দ্য লাইফ ওয়ার্ল্ড কম্পেয়ার টু দোজ। সেই জন্যই বলা হচ্ছে যখন আমরা এরকম ধরনের ডিফারেন্ট একটা সেট আপে যাচ্ছি, উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস ইজ a different culture, that is the problem। যেটা হয় যে আমি যদি একটা কালচারে বিলং করি, আমি যখন আমি শহরের একজন বাসিন্দা, এবার আমি গ্রামে গেলাম, গিয়ে কিছু স্টাডি করলাম, আমার কাছে প্রথমে অনেক জিনিস হয়তো চোখে ঠেকবে যে এটা ঠিক নয়, এটা ভুল, এটা ওই সেই, কিন্তু হয়তো তাদের কাছে ওটা সঠিক এবং তাদের প্রেক্ষাপটে ওটা ডেফিনেটলি একটা লজিক এবং র্যাশনাল আছে, সেটা বোঝাটা খুব জরুরি হয়ে যায়। দ্বিতীয়ত, নেক্সট পয়েন্ট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন। তুমি দেখবে যে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন স্টাইলস অলসো ইনফ্লুয়েন্স দ্য ওয়ে আমরা রিসার্চটাকে কন্ডাক্ট করি বা ফাইন্ডিংস গুলোকে বের করি। যে আমরা যে বিভিন্ন জায়গা থেকে, আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে আমরা আসি, তার ফলে আমরা ডিফারেন্ট ওয়েতে সেই রিসার্চ কোয়েশ্চেনটা বা ডেটাটাকে ইন্টারপ্রেট করি এবং ডিফারেন্ট টার্মিনোলজি ইউজ করি। যেমন ধরো এটা খুব ইন্টারেস্টিং দেখবে যে একই বিষয়ের কাজ, ধরো একজন করলো একটা রিমোট ইউনিভার্সিটিতে বা একটা জেনারেলি একটা হোয়াট ইউ উড সে একটা রুরাল ইউনিভার্সিটিতে, সেম লেভেল, সেম কাজটা, সেম কোয়েশ্চেন্স গুলো, সেটা কিন্তু দেখা গেল যে একটা মেট্রো লেভেলের একটা ইউনিভার্সিটি করলো এবং একটা ফরেনের ইউনিভার্সিটির কোনো স্টুডেন্ট করলো। এইবার এই একই বিষয়টা কিন্তু তোমরা নিজেরাই টেস্ট করে দেখতে পারো, দেখবে যে তার চয়েস অফ কোয়েশ্চেন্স, তার ট্রিটমেন্ট, তার মেথডোলজি, তার ওয়ে অফ লুকিং অ্যাট থিংস, হয়তো কনক্লুশন মোর অর লেস সেম, কিন্তু রিসার্চ কোয়েশ্চেনের ফ্রেমিং, রিসার্চ কোয়েশ্চেনটাকে প্লেস করা, ডেটা কালেক্ট করা, মেথডস গুলো এবং তার ওয়ে অফ প্লেসিং দ্য থিংস ডিফার। এবং খুব সহজেই দেখতে পাবে যে যাদের ধরো ইংরেজি মাধ্যমে স্টাডি করেনি বা তারা ভার্নাকুলার মাধ্যমে পড়াশোনা করে এসেছেন এবং তাকে থিসিস লিখতে হচ্ছে বা রিসার্চ পেপার লিখতে হচ্ছে ইংরেজিতে, এবং সেইখানে তার হয়তো সে অনেক কিছু বলতে পারছে, সে নিজের ভাষায় হয়তো সে লিখলে অনেক কিছু ভাবে বলতে পারতো, কিন্তু সেখানে সে কোথাও গিয়ে বাউন্ড বা সে পারছে না। আবার তুমি এই প্রশ্ন তুলতে পারো যে আচ্ছা ঠিক আছে, নিজের ভাষায় যদি লেখা হয় তাহলে নিজের ভাষায় কেন ঠিক মতো লিখতে পারছে না? কারণ সে যখন পড়াশোনা করেছে, তাকে যে টার্মস গুলো বলা হয়েছে বা তাকে যেভাবে বোঝানো হয়েছে, সেই বোঝানোগুলো যে ভাষা ব্যবহার করা হয়েছে, তার কাছে সেই ভাষাটাই মাথায় ঢুকে গেছে, গেঁথে গেছে, এবং সে ওটার বাইরে সেটা তো একটা বাউন্ডারি তৈরি করেছে। সে নিজের ভাষায় সেই ভার্নাকুলারাইজেশন তো হয়নি, ফলে সে নিজের ভাষায় টার্মস গুলো জানেই না, সেটাকে বুঝতেই পারছে না, ফলে সে সেটাকে দিয়ে লিখতেও পারছে না। সেই জন্য দেখবে যে মিডওয়ে হয়ে যাচ্ছে, অনেকের রিসার্চের পেপারটা মাঝখানে হয়ে যাচ্ছে, এই কারণে তার কমান্ড ওভার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন, এই কমান্ড ওভার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন এই কারণে বেশি চলে আসে দ্যাট উই আর স্পেশালি ইফ ইউ সি, যে আমাদের ধরো ভারতবর্ষের আমি যদি দেখি, তো ভারতবর্ষে অনেকে বলবেন যে হ্যাঁ
ভারতবর্ষে এই ধরনের অনেক অনেক বেশি কাজ হচ্ছে, তারা ঠিক মতো করে লিখতে পারছে না বা ল্যাঙ্গুয়েজে প্রবলেম আছে। বেসিক্যালি এই ওয়ান অফ দ্য রিজন ইজ যখন আমরা আমাদের ভাষায় লিখতে পারছি না এবং আমাদের ভাষায় পড়াশুনো করে আসছি একটা লেভেলে, তারপরে হায়ার লেভেলে গিয়ে আমাকে অন্য একটা ভাষায় শিখে সেটাকে পড়তে হচ্ছে, ফলে আমার ল্যাঙ্গুয়েজ এবং কমিউনিকেশন স্টাইলস গুলো কিন্তু অনেকটা কাঁচা থেকে যাচ্ছে বা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমার পক্ষে টু ইউজ দ্যাট ল্যাঙ্গুয়েজ, নিউ ল্যাঙ্গুয়েজ আর কমিউনিকেশন টু রাইট পেপার্স। ওয়েরাস আবার আমি যদি আমাকে যদি কেউ সহজ একটা রাস্তা দিয়ে দেয় যে না তুমি তোমার নিজের ভাষায় লেখো, তখন গিয়ে দেখা যাচ্ছে নিজের ভাষায়ও গিয়ে যেহেতু তোমাকে যদি আমি বলি বাংলায় লেখো, বাংলায় গিয়েও কিন্তু তোমার মুশকিল হচ্ছে। যদি তুমি একটা লেভেলের পরে তোমার বাংলায় গিয়ে লিখতে অসুবিধা হচ্ছে, কারণ তোমার মনে হচ্ছে যে তুমি ঠিক যেটা বলতে চাচ্ছ সেটা পারছো না, কারণ তোমার কাছে সেই ইংরেজি শব্দগুলোই আসছে ঘুরে ফিরে। অথচ তোমাকে যখন পুরোপুরি ইংলিশে লিখতে বলা হচ্ছে, ইংরেজিতে লিখতে বলা হচ্ছে, তুমি কোথাও গিয়ে ঠেকে যাচ্ছ। দিস ইজ এক্স্যাক্টলি দ্য প্রবলেম দ্যাট কামস, যেটা এটা একটা মাথায় রাখতে হবে যে আমরা ডিফারেন্ট লিঙ্গুইস্টিক ব্যাকগ্রাউন্ডস থেকে যখন আসি তখন আমাদের ওয়ে অফ ইন্টারপ্রেটিং দ্য রিসার্চ কোয়েশ্চেন্স অ্যান্ড দ্য ডেটা কালেকশন অলসো বিকামস ভেরি ভেরি ডিফারেন্ট। তাছাড়া কালচারাল নর্মস অ্যান্ড প্র্যাকটিসেস, কালচারাল নর্মস অ্যান্ড প্র্যাকটিসেস ক্যান ইনফ্লুয়েন্স দ্য ওয়ে যেভাবে রিসার্চটা আমরা কন্ডাক্ট করছি অ্যান্ড দ্য ইন্টারপ্রিটেশন অফ রিসার্চ ফাইন্ডিংস। যেভাবে আমাদের নর্মস গুলো রয়েছে, কি কি প্র্যাকটিস রয়েছে, ফর এক্সাম্পল যখন একজন রিসার্চার ফিল্ডে যাচ্ছে তখন তাকে মাথায় রাখতে হবে যে সে তার যে ব্যাকগ্রাউন্ড, তার যে কমিউনিকেশন স্টাইল মে নট বি অ্যাপ্রোপ্রিয়েট ইন দ্য ফিল্ড। ফলে যেমন বলা হয় যে গ্রামে যখন যাচ্ছ বা একটা কালচারালি সেন্সিটিভ বিষয় নিয়ে যখন কাজ করছো, ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, এবং তার জন্যে একটা কাইন্ড অফ ট্রেনিং দরকার, একটা ওয়ার্কশপ দরকার, একটা ট্রেনিং দরকার ফর দ্য রিসার্চার বিফোর ইউ গো অ্যান্ড স্টার্ট ওয়ার্কিং। কেন? কারণ তুমি যে কালচারালি সেন্সিটিভ বিষয়টা নিয়ে কাজ করছো, তুমি যদি ফিল্ডে চলে যাও এবং তোমার যদি মাথায় এটা না থাকে দ্যাট হাউ ডু আই প্লেস মাই কোয়েশ্চেন্স, অনেক ক্ষেত্রে ডিফিকাল্টি এখান থেকেই আসে যে তুমি জানোই না হাউ টু প্লেস ইয়োর কোয়েশ্চেন্স, আমি কিভাবে ডেটাটাকে নেব তুলবো, বিকজ ইয়োর ওয়ে অফ টকিং মে নট বি acceptable, বা তোমার ওয়ে অফ লুকিং অ্যাট দ্য থিং মে নট বি acceptable টু দ্য ফিল্ড, অর যেখানে তুমি ডেটা কালেক্ট করতে গেছো সেখানে রেসপন্ডেন্টসরা সেটা তোমাকে একসেপ্ট করতে পারছে না। এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যখন তুমি মার্জিনালাইজড বা মাইনরিটি কমিউনিটির সঙ্গে কাজ করছো, তখন সেখানে কিন্তু এই বিষয়টা খুব বেশি উঠে আসছে, দ্যাট ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল ওয়াইল ইউ আর ডুইং রিসার্চ। নেক্সট বিষয় যেটা আসছে সেটা হচ্ছে পাওয়ার ডাইনামিক্স। পাওয়ার ডাইনামিক্স অ্যান্ড সোশ্যাল হাইরার্কিস, এটা কিন্তু খুব বেশি ইনফ্লুয়েন্স করে আমাদের ইন্টারপ্রিটেশন অফ রিসার্চ ফাইন্ডিংসকে অ্যান্ড অলসো দ্য রিসার্চ রেজাল্টস। কারণ আমাকে বুঝতে হবে যে আমাদের সমাজে কিন্তু একটা হাইরার্কি এক্সিস্ট করে, সেটা ইন টার্মস অফ রেস, ধরো জেন্ডার বলো, এথনিসিটি বলো, সোশ্যাল ক্লাস বলো, এবং যে কোনো সোশ্যাল ফেনোমেনা স্টাডি করতে গেলে আমার কিন্তু এই বিভিন্ন জিনিস মাথায় রেখে কাজটা করতে হবে। উই ক্যানট সে যে এরকম একটা হোমোজিনাস গ্রুপ, একটা এথনিক গ্রুপ হচ্ছে একটা হোমোজিনাস গ্রুপ, বা মেন এন্ড উইমেন টুগেদার আর এ হোমোজিনাস গ্রুপ, এটা নয়। ইভেন এভরি ইন্ডিভিজুয়াল ইজ দের ইজ ইন্টারসেকশনালিটি, যেটাকে আমরা বলি ইন্টারসেকশনালিটি, সেটা আমাদের মাথায় রাখতে হবে। এবং এই যে পাওয়ার ডাইনামিক্স আর সোশ্যাল হাইরার্কিসটা মাথায় না রাখলে আমরা কিন্তু আমাদের রিসার্চ ফাইন্ডিংসটাকে ঠিক মতো করে ইন্টারপ্রেট করতে পারবো না। সুতরাং আমাকে আমার মেথোডোলজিটাকে ইট হ্যাজ টু বি ভেরি ভেরি ক্লিয়ার। আমার হাউ উইল আই অ্যাপ্রোচ নলেজ অ্যান্ড রিসার্চ, এটার উপরে আমার কিন্তু একটা ওয়ার্কশপ করা উচিত, বা আমার আরো একটু বেশি পড়ে নেওয়া উচিত, যে যখন আমরা এইরকম ধরনের প্রবলেমস গুলো নিয়ে কাজ করতে চাচ্ছি, রিসার্চ প্রবলেমস নিয়ে কাজ করতে চাচ্ছি যেখানে কালচারাল ডিফারেন্সেস আছে, তাহলে সেখানে আমার মেথোডোলজি কিভাবে ইনফ্লুয়েসড হচ্ছে, আমার কি ধরনের রিসার্চ মেথডস ব্যবহার করা উচিত, কি ধরনের আমি ইন্টারপ্রিটেশন যে করব, কিভাবে ইন্টারপ্রেট করব রিসার্চ ফাইন্ডিংস গুলোকে, আর আমি ডিসেমিনেশনটাকে কি করে করব আমার রিসার্চ রেজাল্টসটাকে। সো বিকজ কন্টেক্সচুয়ালাইজেশন তোমাকে কি করে, এই যে তুমি যখন ব্যাকগ্রাউন্ডটা স্টাডি করবে এবং তারপরে ধরো তুমি নিজেই খেয়াল করবে যে তুমি যদি ব্যাকগ্রাউন্ড স্টাডি করে তুমি যখন একটা বিষয় যেটা অলরেডি অনেক অনেক কাজ হয়ে গেছে কিন্তু এটা একটু নিউ ওয়েতে তুমি যদি ব্যাকগ্রাউন্ডটাকে মাথায় রেখে ফ্যাক্টরস গুলোকে মাথায় রেখে ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইট, তুমি দেখবে ইউ আর গিভিং আ নিউ মিনিং
টু আ গিভেন সিচুয়েশন। হয়তো যেটার উপরে প্রচুর কাজ হয়েছে কিন্তু দেখা যাবে যে লট অফ থিং ইজ আনডান, অনেক কিছুই করা হয়নি, এবং সেটা তুমি যখন কাজটা এইভাবে একটা ওয়েতে দেখছো, বিভিন্ন ফ্যাক্টরসকে মাথায় রেখে সিচুয়েশনটাকে বুঝে যখন ইউ আর ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড ইট, দেন ইউ উইল ফাইন্ড দ্যাট তোমার মেথোডোলজিও আলাদা অ্যান্ড ওয়ে অফ লুকিং অ্যাট থিংস ইজ অলসো ডিফারেন্ট। So in what I can say is যে contextualization actually তোমাকে বা সোশ্যাল সায়েন্টিস্টদের একটা রেঞ্জ অফ রিসার্চ মেথডস অ্যান্ড অ্যানালিটিক্যাল টেকনিক্সও প্রোভাইড করে, দ্যাট উইল অ্যাকচুয়ালি হেল্প ইউ। স্পেশালি তুমি দেখবে যে আজকের দিনে আমরা এথনোগ্রাফি, পার্টিসিপেন্ট অবজারভেশন, ফোকাস গ্রুপ ডিসকাশনস, ইনডেপথ ইন্টারভিউস, এই ধরনের মেথডস যেমন ব্যবহার করছি, তেমনি ভেরিয়াস কোয়ান্টিটেটিভ রিসার্চ মেথডসও ব্যবহার করা হচ্ছে। অ্যান্ড সোশ্যাল সায়েন্টিস্টরা কিন্তু এগুলোকে একটা সিনথেসাইজ করে। এটা আগের সময়ে যেরকম ধরো এটা একদম পিওরলি কোয়ালিটেটিভ, পিওরলি কোয়ান্টিটেটিভ নয়, there is a mix and match, and so what we are saying is a mixed method is emerging, এবং এই মিক্সড মেথডস গুলো কিন্তু কনটেক্সট বেসড কেন, যে একই জিনিস কিন্তু সব বিষয়ে তুমি ব্যবহার করতে পারবে না। সেই জন্য ইট ইজ অলওয়েজ অ্যাডভাইজেবল যখন তুমি তোমার মেথোডোলজি সম্বন্ধে লিখছো এবং তুমি ফিল্ডে যাচ্ছ, তার আগে আ লট অফ রিডিংস মাস্ট বি ডান, কিভাবে বিভিন্ন লোক স্টাডি করেছে, বিভিন্ন লোকে কাজগুলো করেছে, দেন ইউ উইল গেট অ্যান আন্ডারস্ট্যান্ডিং অ্যাজ টু হাউ টু অ্যাপ্রোচ। তুমি কিভাবে এই যে ব্রডার আমি বলছি বারবার করে যে সোশিও কালচারাল হিস্টোরিক্যাল কনটেক্সটটাকে আনতে হবে, সো দ্যাট তুমি প্যাটার্নস গুলোকে আইডেন্টিফাই করো, ট্রেন্ডস গুলোকে বোঝো, রিলেশনশিপস গুলোকে ভালো করে বোঝো। ইন ইয়োর রিসার্চ কোয়েশ্চেন্স ইউ আর এবল টু অ্যাড্রেস দেম থ্রু ইয়োর রিসার্চ ওয়ার্ক। এটা তখনই সম্ভব যখন তোমার একটা রেঞ্জ অফ রিডিংস আছে, হয়তো তোমার বিষয়ের নয়, কিন্তু সেই অঞ্চল সম্বন্ধে আরো যে রিসার্চ হয়েছে সেখানে এই ধরনের কাজগুলোকে, বিষয়গুলোকে তুলে আনা এবং বোঝা যে সেই রিসার্চার কিভাবে কাজটা করেছেন। এর ফলে কি হবে, ইউ উইল বি এবল টু ইনোভেট অন ইয়োর মেথডস। নিজের মেথডটাকে ইনোভেটিভ করতে পারবে, তুমি নিজের প্রশ্নগুলোকেও আরো শার্প করতে পারবে, আরো বুঝতে পারবে, আরো কি কি ফ্যাক্টরস ইনক্লুড করা যেতে পারে, which will give a new idea, a new meaning to the whole thing that will happen. So what your intention কি হবে, তুমি কন্টেক্সচুয়ালাইজেশন করবে। এই যে সোশ্যাল সায়েন্স রিসার্চে কন্টেক্সচুয়ালাইজেশন কেন বলা হচ্ছে, বিকজ দ্যাট উইল হেল্প ইউ টু সিচুয়েট ইউর রিসার্চ ফাইন্ডিংস। তোমার রিসার্চ ফাইন্ডিংসকে একটা ব্রড, একটা অনেক বড় একটা ক্যানভাসের মধ্যে তুমি সেটাকে সিচুয়েট করতে পারবে, এবং অ্যাজ আ সোশ্যাল সায়েন্টিস্ট, অ্যাজ এ রিসার্চার, তুমি সেটার একটা ডিপার মিনিং দিতে পারবে, এবং ইউ উইল বি এবল টু আইডেন্টিফাই এবং বুঝতে পারবে যে কোন বিষয়গুলো, যে কোন সোশিও, কোন পলিটিক্যাল, কোন অর্থনৈতিক ফ্যাক্টরস বা কোন কালচারাল ফ্যাক্টরস সেই বিষয়গুলোকে বা সেই ইভেন্টসগুলোকে শেপ করছে। সুতরাং আমাদের যেটা বুঝতে হবে যে উই হ্যাভ টু বি ভেরি কনসিয়াস অ্যাবাউট দিস। আমরা বেসিক্যালি ট্রাই করব টু গিভ আ মিনিং, নিউ মিনিং টু দিস রিসার্চেস। হয়তো সেগুলো হয়ে গেছে, এবং আমি বলবো যে অনেক ক্ষেত্রে আমরা ডিসুয়েডেড হয়ে যাই যে না ঠিক আছে, এটা তো অনেক কাজ হয়েছে আর এটা কেন। তখন হাউ ডু ইউ এক্সপ্লেন অর হাউ ডু ইউ লুক অ্যাট ইট ইন আ ফ্রেশ ওয়ে, বিকজ যেটা ধরো 20 বছর আগে হয়েছে, 20 বছর পরে তার প্রেক্ষাপট পাল্টেছে, প্রেক্ষাপটের সঙ্গে সঙ্গে অনেক কিছু পাল্টেছে। এইবার এটা একটা দেখাই যেতে পারে অ্যাজ এ রিসার্চার হোয়াট চেঞ্জ হ্যাজ হ্যাপেন। তো সেই ধরনের কাজ কিন্তু খুব জরুরি, টু আন্ডারস্ট্যান্ড দ্য চেঞ্জেস, টু আন্ডারস্ট্যান্ড দি ডাইনামিজম। কিন্তু একটা জিনিস খুব মাথায় রাখতে হবে, when you are taking such culturally sensitive রিসার্চ টপিক আমরা যদি নেই, তখন আমাদের যে ব্যক্তিগত কালচারাল বায়াস আছে সেটা কিন্তু মাথায় রাখতে হবে, যে কালচারাল বায়াসেস গুলোর সম্বন্ধে আমাদের অনেক বেশি কেয়ারফুল হতে হবে, এবং এই অ্যাজাম্পশনস গুলোকে মাথায় রাখতে হবে যে দিস আর আওয়ার বায়াসেস, এবং অ্যাজ এ রিসার্চার আই হ্যাভ টু বি অবজেক্টিভ অ্যান্ড আই ক্যানট বি সাবজেক্টিভ। So in that way you will if you are objective, then only you will be able to look into the things, এবং সেখানে হয়তো তোমার এঙ্গেজ করতে হতে পারে ডাইভার্স কালচারাল পার্সপেক্টিভস এবং স্টেক হোল্ডার্স এর সঙ্গে টু আন্ডারস্ট্যান্ড দ্য ইস্যু। Now for example, say you have to work on
there is a system which is a social malpractice, but it has emerged out of a kind of a system, and that is pakarwa bivah যেটাকে বলে in in Bihar. There are many cases where the bride's family kidnaps the groom, the potential groom or a prospective groom, and they get forcibly married. Now there are many cases that have come up, and the courts have also nullified such marriages in a few of their judgments. But it is also, if you have to go through it, yes, it is one of the major violations of human rights. It's a violation, it is a violation of the law of the land. But at the same time, if you look at it from the grassroots, you will see, you try to understand that what is responsible for this, then you see that what is responsible is the dowry system, যার জন্য এই ধরনের হচ্ছে। বা চাইল্ড ম্যারেজের কিন্তু একটা কানেকশন আছে উইথ dowry, because it is it is also a kind of a thing. It's a practice that when the bride is young, তাহলে তার কম ডাউরি লাগবে কম্পেয়ার টু দ্য ব্রাইড হু ইজ ওল্ড এনাফ। তাহলে সেই ক্ষেত্রে there is a tendency, especially in low income families, to go for child marriages. But when there is a different kind of a setup, say when there are policies and programs, like say for example বাংলায় যেমন কন্যাশ্রীর one of the main objective was to curtail child marriage, কারণ এখানে একটা দেওয়া হচ্ছিল যে লো ইনকাম ফ্যামিলিজকে যদি সাপোর্ট করা হয়, যে ইফ ইউ অ্যালাউ ইয়োর চাইল্ড টু কমপ্লিট সার্টেন লেভেল অফ এডুকেশন, তাহলে তাদের পরিবার কিছু বা ওই মেয়েটি স্কলারশিপ হিসেবে কিছু টাকা পাচ্ছে। তার ফলে আমরা দেখেছি যে চাইল্ড ম্যারেজ অনেকটাই কার্টেল হয়েছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম ওয়েন ইউ লুক অ্যাট দি প্যান্ডেমিক, যেটা আমরা এক্সপিরিয়েন্স করলাম, প্যান্ডেমিকের পরে যদি তুমি ফার্স্ট মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক দেখো, তাহলে তার মধ্যে দেখবে যে অনেক জন ছেলে মেয়ে কিন্তু নেই, এবং তাতে বেশিরভাগ মেয়ে ড্রপ আউট। এবং তাদের যখন খোঁজ নেওয়া হয়েছে, দেখা গেছে যে বেশিরভাগেরই পরিবারে তারা কন্টিনিউ করতে পারেনি, তারা মেয়েদের বিয়ে দিয়ে দিয়েছে, এবং তার ফলে মেয়েরা কিন্তু ড্রপ আউট হয়ে গেছে, এবং ছেলেরা হয়তো অন্য জায়গায় কাজ নিয়ে তারা বাধ্য হয়েছে পরিবারকে সাপোর্ট করতে চলে যেতে। এবার এটা যদি আমরা শুধু এইভাবে দেখি যে ড্রপ আউট হয়েছে ডিউ টু দ্যাট তারা পড়তে চায়নি, এই কারণে হয়েছে, আমরা যদি ইকোনমিক রিজনসটা না দেখি, তাহলে কিন্তু আমার অ্যানালিসিস সম্পূর্ণ হবে না, বা সেই সময়ের সেই প্রেক্ষাপটটা না বুঝি, তাহলে কিন্তু আমার অ্যানালিসিস যেটা করছি, সেই কন্ডাক্ট করছি বা ইন্টারপ্রেট করছি, দ্যাট উইল নট বি মিনিংফুল। সো what is important is that if I have to make my research meaningful, impactful, এবং across diverse cultural context যদি করতে চাই, তাহলে আমাকে কিন্তু মাথায় রাখতে হবে এই যে diverse variables and contextualization, which will help me to go deep। আমরা অনেক বেশি ভেতরে বা ডিপার স্টাডি করতে পারবো, যার ফলে আমরা অনেক বেশি ইন্টারেস্টিং ইনফরমেশন আনতে পারবো, বা ডিপার ফ্যাক্টস বা ডিপার what you would say meanings দিতে পারবো, ইন্টারপ্রিটেশন দিতে পারবো, and a new way of looking at things, and also finding answer to the questions, understanding the phenomena that can take place. So that's why কন্টেক্সচুয়ালাইজেশন বিকামস ভেরি ইম্পর্টেন্ট। এবং এর ফলে সেটা শুধু আমি বলবো না যে বিষয়টা নিয়ে স্টাডি করা, বাট বিষয়টা কিভাবে স্টাডি করতে হবে সেটা নিয়ে স্টাডি করাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট অফ মাই লিটারেচার রিভিউ, যেটা অ্যাজ আ রিসার্চার আই মাস্ট ট্রেন মাই সেলফ। বিকজ এটা একটা মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু আমাদের বায়াসেসকে কন্ট্রোল করার জন্যও কিন্তু আমাদের স্টাডিটা করা উচিত। বিকজ হোয়াট আই শুড ডু অন দ্য ফিল্ড অর ওয়েন আই এম গোয়িং টু দ্য ফিল্ড, আমি কি করব আমি কি করব না, সেটাও কিন্তু ডিটারমাইন করছে আমার ওয়ে অফ লুকিং অ্যাট থিংস, বা আমাদের বায়াসেসকে আমি কতটা কন্ট্রোল করতে পারছি, আমার ভ্যালুসকে কন্ট্রোল করতে পারছি, উইচ আই শুড। আদারওয়াইজ আমার রিসার্চটা কিন্তু বায়াসড রিসার্চ হবে, which I would not want, বা যে কোনো রিসার্চারই তাই চাইবে না যে তার রিসার্চ কাজটাকে রিজেক্ট করা হলো অ্যাজ বায়াসড subjective research. So that's why contextualization becomes very important to understand the interconnectedness, relationality, diversity, and also to give a deeper, insightful, impactful research. সেই কারণে contextualization as an approach in research is very important for all fields। বা মানে তুমি যখন ফ্রেম করছো কোয়েশ্চেন তখনও, এবং তুমি যখন কাজটা করছো তখনও। So that becomes very important. So that's it for today.
So if you have any questions, you can raise those questions. Yes. কনটেক্সট আর স্কোপ হচ্ছে, স্কোপটা হচ্ছে যে তুমি তুমি তোমার রিসার্চটা কোন বিষয়গুলো ধরছো, ঠিক আছে। আর কনটেক্সটটা হচ্ছে যে তোমার যে বিভিন্ন ফ্যাক্টরস যেগুলোকে তুমি দেখবে। আদতে আমরা ইউজুয়ালি কি করি, যে আমরা ধরো সোশিয়োলজি স্টাডি করছি, তো আমরা সোশ্যাল ফ্যাক্টরসই দেখবো, কিন্তু দেয়ার আর আদার ফ্যাক্টরস উইচ আর কানেক্টেড। সেই কানেক্টেড ফ্যাক্টরসগুলোকে আমরা সিলেক্টিভলি অ্যাভয়েড করি। আমি বলছি যে না, don't do this, because then what will happen is your research will not be able to go to the correct point, মানে যেখানে তুমি রুট, যে প্রবলেমের রুটটা তুমি সেটা পারবে না। আর স্কোপ হচ্ছে যে স্প্যান, যে কোন কোন জায়গাগুলোকে আমি ধরবো, সেই জায়গাগুলোর একটা মানে সেই সেই স্প্যান অফ মাই রিসার্চ, সেটাকে বলছে স্কোপ। এবং সেটা হচ্ছে যে কোন কোন জায়গা থেকে আমি আমার ডেটা তুলছি, কোন বিষয়গুলো দেখব, কি প্রশ্নগুলো দেখব, সেটা হচ্ছে স্কোপ। কিন্তু কনটেক্সট হচ্ছে দ্য ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স দ্যাট স্কোপ। I think I'm done. Yes. হ্যাঁ, তোমরা যখন হাইপোথিসিসটা করছো তখন ডেফিনেটলি তোমাকে একটা কনটেক্সটটা তো ধরে নিতেই হবে। আদারওয়াইজ তুমি ধরো, কনটেক্সট ইজ লাইক এ ফাউন্ডেশন। তুমি একটা বাড়ি বানালে, ঠিক আছে, তোমার রিসার্চটা হচ্ছে একটা বাড়ি, তার যদি একটা ফাউন্ডেশন না থাকে তাহলে ওটা ভেঙে পড়বে। তেমনি যেমন একটা ফ্রেমওয়ার্ক, থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কটা একটা ফাউন্ডেশন বলা হয়, তেমনি কনটেক্সটটা, যেখানে তুমি এই যে ডাইভার্স ফ্যাক্টরস কিভাবে ইনফ্লুয়েন্স করছে সেটা মাথায় রেখে বা সেটাকে ইনকর্পোরেট করে তোমার হাইপোথিসিসটাকে জেনারেট করলে ইট উইল বি বেটার ফর ইউ টু প্রমোট। কিন্তু যখন হাইপোথিসিস করছো তখন ডেফিনেটলি তোমার দুটো ভেরিয়েবলস এর কানেকশনটা তুমি দেখাচ্ছ, যে তারা ডাইরেক্ট রিলেশনশিপে না ইনভার্স রিলেশনশিপে, বা কিভাবে একটা কানেকশন আছে, সিগনিফিক্যান্ট রিলেশনশিপ আছে, বা কোনো অ্যাসোসিয়েশন নেই, বা নো সিগনিফিক্যান্ট রিলেশনশিপ, সেটা তুমি ইন্ডিকেট করছো। সুতরাং তোমার কনটেক্সটটা উইল হেল্প ইউ ইন ডেভেলপিং ইয়োর ব্যাকগ্রাউন্ড, in developing your research questions and objectives, and will also help you in generating your research hypothesis. পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনস মানে হচ্ছে যে এই যে তোমার পঞ্চায়েত ব্যবস্থা, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা যেটা রয়েছে সেটা, সেখানে এই যে তোমার ত্রিস্তরীয় পঞ্চায়েত আছে 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের ফলে যেটা হয়েছে, তো তার এই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাতে আমরা তো অনেক স্টাডি পাই, সেই জন্য আমি বারবার পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনস বলছিলাম। সেখানে ইনস্টিটিউশনস বলতে হচ্ছে তোমার এই যে জিপি, পঞ্চায়েত সমিতি যেটা আমাদের ব্লক লেভেলে আছে, বা গ্রাম পঞ্চায়েত, বা গ্রাম সংসদ, বা উপরে জেলা পরিষদ, দিজ আর অল পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনস। ম্যাম, ওই যেটা আপনাকে বলেছিলাম যে ওই গ্রুপ স্টাডি এবং পার্টিসিপেশন অবজারভেশন, কেস স্টাডি মেথডস, ম্যাম এটা নিয়ে যদি একটু বলতেন আর কি। আচ্ছা, বেসিক্যালি ফোকাস গ্রুপ যেটা হচ্ছে যে অনেক সময় অনেক বিষয়, যেমন ধরো সেলফ হেল্প গ্রুপ নিয়ে স্টাডি করছো, এবার তুমি সেলফ হেল্প গ্রুপে স্টাডি করলে এটা বুঝতে হবে যে এটা তো একটা সংঘবদ্ধ জায়গা, তো সেখানে, বা তুমি একটা ভিলেজে তুমি তাদের স্কিমস গুলো কিভাবে ইমপ্লিমেন্টেড হচ্ছে সেগুলো বোঝার চেষ্টা করছো। সেই ক্ষেত্রে তুমি যেটা করবে সেটা হচ্ছে যে সেই দলটাকে তুমি একসঙ্গে নিয়ে এসে সেটা, ইট ইজ এ মেথড, ফোকাস গ্রুপ ডিসকাশন ইজ এ মেথড। সেখানে তোমার বিষয়টা অ্যাজ এ রিসার্চার, তোমার যে প্রশ্নটা আছে সেটা তুমি ছুড়ে দেবে, এবং সেই প্রশ্নটা দেওয়ার পরে তারা প্রত্যেকে যে উত্তরগুলো দেবে, সেখানে তুমি এটা এটা ইট ইজ লাইক তুমি একটা উলের বলকে ছুড়ে দিলে, ইট ইজ দ্যাট কোয়েশ্চেন, তুমি ছুড়ে দিলে, এবার সেই উলের বলটা বিভিন্ন হাত ঘুরে 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 একটা এই হাত থেকে ওই হাত, ওই হাত থেকে ওই হাত করে যে যে নেটওয়ার্কটা তৈরি হচ্ছে, সেই সেট অফ ইনফরমেশন তুমি পেলে। এবং ফোকাস গ্রুপ ডিসকাশনসে কি হবে, রিসার্চারের কাজ কি হবে, সে শুনবে, কিন্তু আরেকটা কাজ হচ্ছে, তার কাজ হচ্ছে অলসো সেটিং লিমিটস, যে অনেক সময় আমরা কথা বলতে বলতে আমাদের যে বিষয়টা আছে তার থেকে দূরে সরে যাই, তখন রিসার্চারের কাজ হচ্ছে আবার সেই ডিসকাশনটাকে তার মধ্যে নিয়ে আসা। কেন কি
বেসিক্যালি ডিসকাশন থেকে রিসার্চার সেই তথ্যগুলো তুলে আনবে যেগুলো হয়তো ডিরেক্টলি কোয়েশ্চেন করলে পাওয়া যায় না, কিন্তু মানুষের আলোচনার মাধ্যমে সেই কোয়েশ্চেন্সগুলো উঠে আসে। সেটা হচ্ছে একটা মেথড অফ কালেক্টিং ডেটা। আচ্ছা, দ্বিতীয় তুমি যেটা বলছো কেস স্টাডি মেথড ইজ অলসো আ কাইন্ড অফ আ টুল ফর ডেটা কালেকশন, যেখানে তুমি একটা হয়তো অনেকগুলো বিষয় থেকে তুমি ডেটা তুললে থ্রু ইয়োর কোয়েশ্চেনার্স বা শিডিউলস, কিন্তু দেখা গেল একটা দুটো বিষয় বা তিন চারটে ইউনিক রেসপন্ডেন্ট রয়েছে বা তিন চারটে ইউনিক জায়গা রয়েছে যেখান থেকে তোমার মনে হচ্ছে যে আরো ডিটেইলে জানলে তোমার পক্ষে তোমার রিসার্চ আরো বেশি স্ট্রং হবে, শক্তিশালী হবে, বা ইউনিক কিছু আইডিয়াস তুমি পাবে বা ইউনিক কিছু ফাইন্ডিংস পাবে। সেই ক্ষেত্রে তখন তুমি ইন্টেন্সিভ স্টাডি অফ দো সিঙ্গল ইউনিট যখন করছো, দ্যাট ইজ আ কেস স্টাডি মেথড। যখন ইন্টেন্সিভ স্টাডি অফ সিঙ্গল কেস করা হয় তখন এটাকে কেস স্টাডি মেথড বলা হয়, এবং তার থেকে আমরা যে ইনফরমেশনটা পাই তখন আমরা ওটাকে কানেক্ট করি উইথ দ্য জেনারেল ইনফরমেশন দ্যাট আমরা পেয়েছি থ্রু আমাদের শিডিউল বা কোয়েশ্চেনিয়ার নিয়ে, যেটা আমি ফিল্ডে গেছি, ফিল্ড থেকে যে হিউজ কালেকশন আমরা করে নিয়ে এসেছি, ধরো 50-60টা স্যাম্পলের ডেটা, তো সেইটা আমরা তখন কানেক্ট করে বোঝার চেষ্টা করি। সো দ্যাট ইজ কেস স্টাডি মেথড। আর পার্টিসিপেন্ট অবজারভেশন হচ্ছে অবজারভেশন যখন আমরা করছি ইন রিসার্চ, সো ইটস আ সিস্টেম্যাটিক অ্যান্ড প্ল্যান্ড ওয়ে অফ লুকিং অ্যাট থিংস। আমি যখন সেটা করছি তখন অনেক ক্ষেত্রে মানে বেসিক্যালি আমরা স্ট্রাকচার্ড আর আনস্ট্রাকচার্ড ওয়েতে অবজার্ভ করতে পারি। স্ট্রাকচার্ড মানে আমি এটা দেখবো, একটা 1 2 3 4 আমি চেকলিস্টের মতো করে নিয়ে যাচ্ছি এবং আমি এগুলো দেখবো পরপর। আনস্ট্রাকচার্ড হচ্ছে যেখানে আমি সবই দেখছি এন্ড আই এম ট্রাইং টু নোট ডাউন। আর পার্টিসিপেন্ট হচ্ছে পার্টিসিপেন্ট অবজারভেশনের ক্ষেত্রে যেখানে যে রিসার্চার তিনি সেই ফেনোমেননের সঙ্গে বা সেই লোকগুলোর সঙ্গে থাকছেন, একসঙ্গে বসবাস করছেন। সেটা মেইনলি তুমি দেখবে অ্যানথ্রোপোলজিতে হয়, যেখানে বা সোশিয়োলজিতেও হয়, যেখানে মানুষ ধরো কোনো কমিউনিটি সম্বন্ধে রিসার্চ করছেন, তখন তারা সেই কমিউনিটির সঙ্গে বসবাস করেন এবং তাদের সঙ্গে একসঙ্গে থেকে খাওয়া দাওয়া করছেন এবং অবজার্ভ করছেন। তো সেখানে সে পার্ট অফ দ্য phenomenon হয়ে যাচ্ছে। when the researcher becomes a part of the phenomenon then it is a participant. নন পার্টিসিপেন্ট কিন্তু ঠিক উল্টো, বিপরীত। যখন যিনি রিসার্চার তিনি দূর থেকে দেখছেন, তিনি শুধু ওখানে গেলেন, কোয়েশ্চেন করলেন, উত্তরটা নিলেন, চলে আসলেন, কিন্তু তাদের সঙ্গে তার আর কোনো ইন্টারকানেকশন হলো না, সেটা নন পার্টিসিপেন্ট। কিন্তু আরেকটা জিনিস যেটা খুব বেশি পপুলার সেটা হচ্ছে কোয়াসি পার্টিসিপেন্ট। কোয়াসি পার্টিসিপেন্ট মানে হচ্ছে যে আমি কিছুটা পার্টিসিপেন্ট কিছুটা নন পার্টিসিপেন্ট। কিছু কিছু ক্ষেত্রে রিসার্চার নিজেকে গুটিয়ে নিচ্ছে, আবার কিছু ক্ষেত্রে সে পার্টিসিপেট করছে উইথ দ্য পিপল, যে তার রিসোর্স বা তার যে সোর্স অফ স্টাডি বা তার যে যেখানে তার ডেটাটা রয়েছে বা ইউনিভার্স, সেইখানে গিয়ে সেই কমিউনিটি বা সেই পপুলেশনের সঙ্গে সে একসঙ্গে থেকে চলে বসে সে পার্টিসিপেট করছে এবং বোঝার চেষ্টা করছে তাদের ডাইনামিক্সটা। আবার কিছু কিছু ক্ষেত্রে সে যখন মনে করছে যে তার ওখানে ঢোকা উচিত নয়, সে নিজেকে সরিয়ে নিচ্ছে। তো এটাকে বলা হয় কোয়াসি পার্টিসিপেন্ট অবজারভেশন। সো দিস আর দ্য 3 সেটস অফ অবজারভেশন যেটা আমরা করে থাকি। আর কোনো প্রশ্ন? আচ্ছা, এখানে একটা ডিফারেন্স চাওয়া হয়েছে যে ইন্টারডিসিপ্লিনারি অ্যান্ড মাল্টিডিসিপ্লিনারি। ইন্টারডিসিপ্লিনারিটি মানে হচ্ছে যখন আমরা বিভিন্ন ডিসিপ্লিনস থেকে বিভিন্ন ইনফরমেশন বা মেথডস বা সোর্সেস অফ নলেজ বা নলেজ ড্র করে আমরা আমাদের কাজটা করছি। আর মাল্টিডিসিপ্লিনারি হচ্ছে যখন বিভিন্ন লোক বিভিন্ন ডিসিপ্লিনসের থেকে এসে একসঙ্গে কোলাবোরেটিভ রিসার্চ করছে, কোলাবোরেশনে কাজ করছে। এবং সেই কারণে তুমি দেখবে যে ইন্টারডিসিপ্লিনারি সেন্টার্স হচ্ছে যেখানে একটা নাম দেওয়া হচ্ছে যে একটা ইন্টারডিসিপ্লিনারি সেন্টার, যেখানে যেমন ধরো অনেক জায়গায় ডেভেলপমেন্ট স্টাডিজ, সেটা কিন্তু একটা ইন্টারডিসিপ্লিনারি সেন্টার, যেখানে বিভিন্ন ডিসিপ্লিনসের লোক তার ওখানে যারা কাজ করছে, রিসার্চ করছে, তারা কিন্তু বিভিন্ন ডিসিপ্লিন থেকে সোর্সেস ইনফরমেশন নলেজ ড্র করে সেই ইন্টারডিসিপ্লিনারি কাজ করছে। মাল্টিডিসিপ্লিনারি মানে হচ্ছে যে বিভিন্ন ডিসিপ্লিনে থেকে লোক সেখানে কোলাবোরেশন করছে এবং সে তার নিজের ডিসিপ্লিনেই সিচুয়েটেড আছে, কিন্তু সে একটা কোলাবোরেশন করছে, বিভিন্ন নলেজ থেকে নিচ্ছে এবং সে তার ডিসিপ্লিনের মধ্যে সেটাকে ইনকর্পোরেট করে করছে। সো দ্যাট বিকামস আ মাল্টিডিসিপ্লিনারি। আচ্ছা, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আর কনটেক্সটের মধ্যে দেয়ার আর ডিফারেন্ট ফ্যাক্টরস, যেটা আমি আগেও বললাম। তো তার মধ্যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড ওয়ান অফ দ্য ফ্যাক্টরস। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড মানে তার ঐতিহাসিক প্রেক্ষাপট।
সেই প্রেক্ষাপটটা, যেমন ধরো তুমি যদি পঞ্চায়েতের ব্যবস্থা লিখতে যাও তখন তুমি পঞ্চায়েতের রিভলিউশনটা লিখছো, মানে ঐতিহাসিক প্রেক্ষাপটটা লিখছো। তো সেই ঐতিহাসিক প্রেক্ষাপটটা ইট ইজ জাস্ট ওয়ান অফ দ্য কনটেক্সট, ওয়ান অফ দ্য ফ্যাক্টরস। রিসার্চ কোয়েশ্চেন করব, তাই তো? না কোটেশন লেখা আছে, এটা কি হবে, কোয়েশ্চেন হবে? হ্যাঁ ম্যাম, কোশ্চেন। আচ্ছা, তোমার রিসার্চ কোয়েশ্চেনটা তোমার সবসময় মনে রাখবে স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম থেকে হবে। তুমি কি ধরনের বিষয়টা তুমি কাজ করছো তার উপরে, সেই জন্য তুমি যে বিষয়টা সম্বন্ধে কাজ করতে চাইছো তার প্রশ্নগুলো আগে তুমি নোট ডাউন করে তারপরে সেটাকে স্টেটমেন্ট অফ দ্য প্রবলেমে, এবং তোমার রিসার্চের মাধ্যমে তুমি কি অ্যাচিভ করতে চাচ্ছ, হোয়াট ইউ ওয়ান্ট টু গেট আউট অফ ইউর রিসার্চ, মানে তুমি কি সমস্যার সমাধান করতে চাচ্ছ, কোন রিসার্চ পাজলের তুমি ক্র্যাক করতে চাচ্ছ, সেটার উপরে ডিপেন্ড করছে তুমি কিভাবে কোয়েশ্চেনটা করবে। সেই জন্য তোমার কোয়েশ্চেনটা শুড বি ডিপেন্ডেন্ট অন, প্রথমত তুমি এই জন্য লিটারেচার রিভিউ করতে বলা হয়, তাতে তোমার রিসার্চ গ্যাপটা তুমি বুঝতে পারবে যে কোনখানে রিসার্চ হয়নি, এবং সেটার সঙ্গে কানেক্ট করে তোমার রিসার্চ কোয়েশ্চেনটা ফ্রেম করবে যে যেটার উপরে রিসার্চ হয়নি। এবং যেমন আমি বললাম যে ধরো তুমি গিয়ে বললে যে আমি পঞ্চায়েতের উপরে কাজ করতে চাই, লোকে বললো আরে অনেক হয়ে গেছে কাজ, তুমি আবার কি নতুন করবে। এবার তুমি যদি সেখানে কন্টেক্সচুয়াল ফ্যাক্টরস গুলোকে এনে একটা নতুনত্ব কিছু দেখাতে চাও, চেষ্টা করো, তাহলে কিন্তু তোমার খুব তুমি একটা ইন্টারেস্টিং ডাইমেনশন নিতে পারো। ধরো তুমি ওখানে কাস্ট দেখাতে পারো, বা সেখানের অর্থনৈতিক পরিস্থিতি দেখাতে পারো, বা এই যে ডিস্টেন্স from the urban and the rural areas, সেগুলো নিয়ে দেখাতে পারো। So these are the factors that you can show. Now it is dependent on you যে তুমি as a researcher তুমি কিভাবে জিনিসটাকে প্লেস করবে, সেই জন্য কনটেক্সটটা becomes important. ম্যাম আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। এবং এটাই শেষ প্রশ্ন, যে ম্যাম আমরা মানে বিভিন্ন ক্ষেত্রে দেখেছি যে এমন এমন টপিক আছে যেগুলোর ক্ষেত্রে মানে নতুনত্ব আনাটা মানে খুব একটা মানে ক্রিটিক্যালের পর্যায়ে পড়ে যায়। যেমন ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপর যদি আমরা রিসার্চ করি, ভারতীয় সংবিধানের উপর, তো সেক্ষেত্রে তো ম্যাম সেখানে তো সব সেকশন গুলোই প্রায় দেওয়া আছে, তো সেখানে আমি নতুনত্ব কি আনতে পারি, মানে এরকম পরিস্থিতি অনেক টপিকের উপরে আর কি হয়, তো সেক্ষেত্রে কি করা উচিত? এক্স্যাক্টলি, সেই জন্য আমি বললাম কনটেক্সট। দেখো সবকিছু পরিবর্তনশীল, হ্যাঁ, তো কনস্টিটিউশনের যে অ্যাপ্লিকেশনটা আমার মাথায় রাখতে হবে যে একটা তো তোমার থিওরিটিক্যাল ওয়ে অফ রিসার্চ, মানে ধরো সংবিধানই আমি ধরলাম, বা আজকের দিনে আমরা একটা সময় শুধু প্রসেসটা নিয়ে ভাবিনি, আমরা শুধু স্ট্রাকচার নিয়ে ভেবেছি, ঠিক আছে। এবার তুমি যখন অ্যাপ্লিকেশনটা দেখছো তখন কিন্তু অ্যাপ্লিকেশনটা ভেরিয়েশন হচ্ছে। অ্যাপ্লিকেশনের ভেরিয়েশন কিসের উপরে ডিপেন্ডেন্ট? ইট ইজ ডিপেন্ডেন্ট অন দ্য সোশিও ইকোনমিক ফ্যাক্টরস, কালচারাল ফ্যাক্টরস, এই যে আমাদের পরিবর্তন হয়েছে, আমাদের চয়েসেসের পরিবর্তন হয়েছে তার জন্য। ঠিক দেখো যে সংবিধানে ফান্ডামেন্টাল রাইটসই দেখো, ফান্ডামেন্টাল রাইটস আমরা একটা 6টা দেখেছিলাম, ঠিক আছে, প্রথমে 7টা ছিল তারপরে 6টা হলো। আগামীতে তুমি দেখো কত নতুন অধিকার জন্মেছে, এবং সিম্পলি বিকজ অফ রিইন্টারপ্রিটেশনের ফলে আজকে দেখো রাইট টু প্রাইভেসি আছে, ঠিক আছে, রাইট টু এডুকেশন আছে। আমরা যে এই যে ইন্টারপ্রিটেশনের মাধ্যমে নতুন নতুন অধিকার নিচ্ছি, সেই ক্লেমস গুলো করছি, তার সেটা কি করে হচ্ছে? কারণ ডাইনামিক্স পাল্টাচ্ছে, আমাদের ক্লেমস গুলো পাল্টাচ্ছে, আমাদের সামাজিক অর্থনৈতিক পরিবর্তন হচ্ছে, প্রেক্ষাপটের পরিবর্তন হচ্ছে, রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন হচ্ছে, যার ফলে যেটা আগে ছিল সেটা এখন থাকবে, এটাই থেকে যাবে সেরকম কিন্তু নয়, তার অ্যাপ্লিকেশনটা ডিফারেন্ট হচ্ছে। সুতরাং তুমি যখন সংবিধানের উপরেই কাজ করবে তখন তোমাকে বুঝতে হবে যে আমরা তো সংবিধান স্ট্রাকচার যেটা রয়েছে, কিন্তু স্ট্রাকচারের অ্যাপ্লিকেশন কিন্তু চেঞ্জ হয়েছে। এই চেঞ্জেরটাই আমাদের কিন্তু রিসার্চের বিষয়। সুতরাং দিস উইল অলওয়েজ কিপ অন চেঞ্জিং। বা ধরো এই যে তোমার সিআরপিসি, শুধু কি নামের পরিবর্তন হয়েছে? তুমি আইনের ছাত্র, তুমি ভালো বলতে পারবে যে নামের কি শুধু পরিবর্তন হয়েছে, নাকি নামের সঙ্গে আরো কিছু জিনিসের পরিবর্তন হয়েছে? তাহলে সুতরাং এটা একটা রিসার্চের বিষয়, তাই না? একদম, যে আরেকটা রিসার্চের বিষয় যে কেন পরিবর্তন হলো বা কেন পরিবর্তন হলো না, দ্যাট অলসো বিকামস আ মেজর কোয়েশ্চেন অফ রিসার্চ। মানে what I am trying to say is অ্যাপ্লিকেশনটা কিন্তু ডিফার করছে। এন্ড অ্যাপ্লিকেশন কেন ডিফার করছে? কারণ আমাদের চিন্তা ভাবনা, যে জন্য আমি যে তোমাদের এক্সাম্পলটা দিলাম যে ম্যাট্রিমোনিয়াল অ্যাডস গুলোকে দেখো, যে অ্যাট দ্য সেম টাইম অলদো ইট ইজ আ ফ্যাক্ট
যে হ্যাঁ কাস্ট বিকামস ইম্পর্টেন্ট, কিন্তু তুমি যদি এখন ক্যালকুলেশন করো যে ধরো 30 বছর আগে যেই অ্যাডগুলোতে যে ধরনের কাস্টের রিজিডিটি ছিল, এখন কিন্তু সেটা নেই, এটা কিন্তু মানতে হবে। আবার তুমি যদি দেখো দেয়ার আর সো মেনি অ্যাপস যেখানে একটা সময় বলা হতো এই যে ছেলে মেয়েরা মিশবে, সেটা দিস ইজ এ বিগ কোয়েশ্চেন, কিন্তু এখন দেখো তুমি ডেটিং অ্যাপস দে আর ভেরি পপুলার অ্যামাং দ্য ইউথ। why it is popular and not just among the youth, even among the old people, senior people। এই পপুলারিটি কিন্তু হচ্ছে কারণ আমাদের একটা পরিবর্তন হচ্ছে, উই হ্যাভ টু অ্যাকসেপ্ট এই ডাইনামিক্সটা। এই অ্যাকসেপ্টেন্সটার ফলে আমাদের রিসার্চের উপরেও, অ্যাজ রিসার্চার আমরা যেহেতু সামাজিক রিসার্চ করি, সোশ্যাল সায়েন্সের রিসার্চ করি, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে এই ডিফারেন্সটাকে আমাদের নোট ডাউন করতে হবে। থ্যাংক ইউ ম্যাম, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। হ্যাঁ, রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে ম্যামকে ধন্যবাদ, এবং যারা আজকে আলোচনাতে ছিলেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। পরবর্তী সময়ে আবার অন্য আলোচনার সাথে দেখা হবে। থ্যাংক ইউ ম্যাম, গুড নাইট। থ্যাংক ইউ, গুড নাইট, থ্যাংক ইউ।